occipital anterior position, it might be right occipital posterior anterior position. So occipital lateral and the occipital posterior all are, but mainly যদি আমরা বলি what is the common occipital position, তাহলে আমরা বলবো যে occipital posterior position is the commonest male position. Clear? So এটা তোমাদের খুব commonly জিজ্ঞেস করা হয়, what is the commonest male position? তোমাদের আনসার হয়ে যাবে the occipital posterior position is the commonest male position. Clear? এখন আমরা যদি চিন্তা করি যে why it happened like this, মানে occipital posterior positionটা কেন হচ্ছে, হ্যাঁ, তো এটা there is some reason for it. যেরকম হয় যে আমি একটু তোমাদের দেখাচ্ছি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড না, ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে যাবো আমরা ইয়েতে। জি ম্যাম। হ্যাঁ, জাস্ট মিনিট, আমি শেয়ার করছি, এটা যাবো স্ক্রিনে যাচ্ছে, তুমি একটুখানি খেয়াল করো, দেখো দেখতে পাচ্ছি। ওকে, জাস্ট মিনিট, দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, জি ম্যাম। यस ম্যাম। এখন আমি একটা এতে যাচ্ছি, স্ক্রিনে দেখো তাহলে সেভিংয়ে যাই। আমি একটা একটু করে বলবো, তুমি একটু দেখে নাও, কারণ এটা যে আমি আজকে যেটা হলো যে আমরা আনতে পারিনি, তো ম্যাল প্রেজেন্টেশনটা তোমরা দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছো ডেফিনেশন? Yes ma'am. Okay. Yes ma'am. Presentation, fetal presentation apart from the verdicts, এবং এটা presentation যদি বলি এটা ইনক্লুড করে যে breech, brow, canvas and face, আর ম্যাল পজিশন যদি আমরা বলি তাহলে আমরা বললাম যে এনিথিং আদার দেন দ্য occipital anterior position, সেটাই হবে যে এই ম্যাল পজিশন। সো মোস্ট কমনেস্ট ম্যাল পজিশন যদি আমরা বলি তাহলে আমরা বলবো যে occipital posterior position. ক্লিয়ার? এখানে তুমি দেখো যে আমাদের এরপরের কোশ্চেনটি আসবে যে তুমি যে ম্যাল পজিশনটা বলবে এটা why it happened like this and how can you understand that. তো এই পিকচারটা তোমরা দেখতে পাও, তোমরা যে দেখতে পাচ্ছ যে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কি যে anterior fontanelle and posterior fontanelle, না দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি? Yes ma'am. ওকে, यस ম্যাম। লোয়ার মোস্ট পার্ট যেটা আছে তোমরা এটা দেখতে পাচ্ছ যে আমাদের একটা মানে পুরো পেলভিসের মধ্যে কার্ভেচারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে জোন অফ ইনলেট, জোন অফ মিড ক্যাভিটি এন্ড জোন অফ দ্য আউটলেট, এই টোটাল এরিয়াটা, এবং এই টোটাল এরিয়া শুড বি স্পেশিয়াস। সো whenever the whole length is more or the আমাদের যদি ট্রাভার্স ডায়ামিটার, মিড পেলভিস ডায়ামিটার or brim or outlet যদি diameter is less, in that case it is especially high anterior pelvis where the anterior segment is shorter than the posterior segment. Posterior segment কি থাকে most wider থাকে, and this is why the head can rotate posteriorly. Clear? মনে থাকবে? আমরা ওখানে আরেকটা ছবি দেখছি, ফেসে দেখছি, আমরা হেডটা দেখছি বাচ্চার, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে whenever the head is completely flexed তখন সাব occipital bregmatic এই ডায়ামিটারে এটা ঢুকবে। তো whenever it is deflex যখন থাকবে তুমি দেখো এটা কি হয়ে যাবে, এটা কিন্তু সাবমেন্টো না ইয়ে হয়ে এটা সাবঅক্সিপিটো, এটা occipitobregmatic হয়ে যায়। So whenever this is the occipitobregmatic, the diameter will be more, and as because the diameter is more, it cannot rotate anteriorly. So as a whole যদি আমাকে বলতে হয় যে what is the reason of the malposition, that means the occipital posterior position, আমাদের আনসার হবে যে যখন হেডটা পজিশনটা যদি ডিফ্লেক্স থাকে on the other way whenever the pelvis is android. So android pelvis যখন থাকবে, in that case the posterior segment will be larger, I mean most wider than the anterior segment, and this is why ঠিক আছে? তোমরা ফলো করেছো? यस मैम। Yes ma'am. আমরা যাই কমনেস্ট প্রেজেন্টেশন, তো আমরা দেখেছি যে প্রেজেন্টেশনটা কমপ্লিটলি ডিপেন্ড করবে উইথ দ্য অ্যাটিটিউড অফ দ্য বেবি। তাহলে আমাদের যদি পোস্টিয়ারলি যদি আমরা দেখি তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি যে সাবমেন্টো, এটা হচ্ছে হলো সাব পিছন দিকে তুমি যাও তাহলে দেখতে পাবো এটা সাব occipitobregmatic. সো whenever the whole head is totally flexed সেক্ষেত্রে হলো কি সাব occipitobregmatic হবে। দিস ইজ ওয়াই
the baby can accommodate the pelvis very nicely, but আমরা anteriorly তুমি দেখো একটা আছে হলো মেন টু ভার্টিক্যাল, দেখতে পাচ্ছ রেড যে এরিয়াটা ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তুমি দেখতে না পাচ্ছ ম্যাম, না? না ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আবারও দেখছি কি একদম কিছু দেখতে পাচ্ছ না? নাথিং না ম্যাম, দেখতে পাও? না ম্যাম, Okay, এখন দেখতে পাচ্ছ? কোন নো স্ক্রিন ম্যাম, দেখতে পাচ্ছ? না ম্যাম, Yes or no? নো ম্যাম, আমি কি তাহলে মুখে মুখে শুধু বলবো? দেখা যাচ্ছে না। দেখো দেখতে পাও নাকি না? না ম্যাম দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা আমি এগেইন আমি ট্রাই করছি। ডান। ওকে, screen mirror. কি হলো? দেখো তো বাবা, স্ক্রিনে ওরা দেখতে পাচ্ছে না। হোয়াট হ্যাপেন? না না দেখতে পাচ্ছি না ওরা। কথা বলছি দেখতে পাচ্ছি না। স্টার্ট দিয়ে কথা বলছিলাম তো, কথা বলতে গিয়ে হঠাৎ করে এটা চলে গেল। should be working now. তোমাকে আসে না। এটা তো কেন বলিস? না এটা তো নাই। আমার টাইম চলে যাচ্ছে। আচ্ছা, মুশকিল। Where is the এই যে, তোমার যেইটা শেয়ার করতেছো সেই জিনিসটা কোথায়? That's what I want to know. আচ্ছা ঠিক আছে। এটা তো সিমারিং করে। সেভিং সিপিটা করে। সেভিং সিপিটা কিন্তু যেটা করে অনেকগুলো মানুষের ছবি ওঠে। সব প্রবলেম আসলে। এখন জিজ্ঞেস করো। শুনতে পাও নাফি? Yes ma'am, yes ma'am, ওকে ওকে ফাইন। Yes, ma'am. তুমি দেখতে পাচ্ছ আমাকে? দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে yes না ma'am, না সেদিকে সময় আপনাকে দেখা যায় না। আচ্ছা ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ কিনা আগে বলো। কি ম্যাম হ্যাঁ, স্ক্রিন Screen দেখা দেখা যায়। যায়। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে ফাইন, স্ক্রিন দেখতে পারি, দিস গুড। অলরাইট, এখন তুমি দেখো। আচ্ছা, তো আমি আমি খুব তাড়াতাড়ি এ করে যাচ্ছি, আমাদের আবার টাইমটা।
দেখতে পাচ্ছো? Yes, ma'am. দেখা যাচ্ছে, ma'am. ম্যাম তো তোমরা এইসব দেখেছো, এটাও দেখেছো। এখন আমরা চলে যাই অক্সিপিটো। আচ্ছা, এখন আমি যদি মনে করি যে অক্সিপিটো অ্যান্টেরিয়র পজিশন, তাহলে আমরা কি করে বুঝবো? যদি পারভেজানাল এক্সামিনেশন আমরা করি, সেক্ষেত্রে আমরা দেখবো যে যে ইয়েটা আর কি, যে এটা হলো যে পোস্টেরিয়র ফন্টিনিয়ালটা থাকবে হলো ইন ফ্রন্টে, দ্য অ্যান্টেরিয়র ফন্টিনিয়াল থাকবে হলো পিছনে। তার মানে অক্সিপিট যখন whenever the occiput lies posteriorly, তখন এটা হয়ে যাবে যে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন। So normally যখন occipito anterior position, সেক্ষেত্রে occiput remain anteriorly, and this is why whenever we are doing the paravaginal examination, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে occiput তার মানে হচ্ছে হলো posterior fontanelle, যেটা কিনা triangular, we can feel it anteriorly. But whenever is the occipito posterior position, in that case এটা deflexed head থাকবে, as because the head is deflexed, সেজন্য we can palpate the anterior and posterior fontanelle both, এবং পোস্টেরিয়র ফন্টিনিয়ালটা পাবো পিছনের দিকে আর অ্যান্টেরিয়র ফন্টিনিয়ালটা পাবো সামনের দিকে। তার মানে বোঝা যাবে দিস ইজ দ্য অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন। ক্লিয়ার? সো ম্যাল পজিশন যদি আমরা বলি, ম্যাল পজিশনে মেইনলি আমরা বলবো অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন ইজ দ্য মেইন ম্যাল পজিশন। যদি বলা হয় যে এটা কি করে ডায়াগনোসিস করব, ডায়াগনোসিস করতে গেলে আমরা করছি হলো অ্যাবডোমিনাল এক্সামিনেশন, দেন হচ্ছে পারভাজিনাল এক্সামিনেশন। ফার্স্ট অফ অল, whenever one patient come with the occipital posterior position, মেইনলি আমরা দেখতে পাই যে পেশেন্টটা কেমন থাকবে, যে abdomen become flat, as because the baby remain posteriorly, so I cannot see anything anteriorly, and so because of that reason the abdomen will be flat. Then আমরা যদি ইয়ে করি যে ফিটাল ব্যাকটা আমরা ইন ফ্রন্টে পেতে পারি, পিছন দিকে চলে যাবে, and difficult to identify. Normally occipital anterior position আমরা বলি যে আমরা যদি রাইট ল্যাটারাল অথবা লেফট ল্যাটারাল সাইড যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে ব্যাক আছে। But if it is the occipital posterior position, in that case we cannot palpate the back. এরপরে যদি আমরা auscultate করি, auscultation is also very difficult, as because the back is posteriorly, and we can hear the fetal heart sound over the back, as because the occipital posterior position, occiput remain posteriorly, back again in the posteriorly, and this is why we cannot examine or identify the fetal heart nicely. If we do the parvaginal examination, in case of the occipital posterior position, the head is deflexed and head remain up above, and this is why there will be the early rupture of membrane. ঠিক আছে, লেবার এস্টাবলিশড হওয়ার আগে রাপচার মেমব্রেন হয়ে যাবে। এবং আমরা যদি পিভি আমরা যদি করি, পিভি করলে আমরা দেখতে পাবো যে অক্সিপিটটা দ্যাট মিন্স পোস্টেরিয়র ফন্টিনিয়ালটা একদম পিছন দিকে। তাহলে যেটা হলো ফ্যাক্টরস যেটা ফেভার করে ম্যাল পজিশন, একটা হলো পেন্ডুলাস অ্যাবডোমেন। তুমি ছবিটা দেখো, সুন্দর করে লেখা আছে, দেখাচ্ছে সুন্দর, অ্যাবডোমেন বিকাম পেন্ডুলাস, তার মানে এটা মাল্টিপ্যারিটিতে বেশি হবে। 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে যেটা অ্যানথ্রোপয়েড অথবা অ্যান্ড্রয়েড পেলভিস, তার মানে পেলভিসটা অনেক লম্বা এবং posterior segment is larger than the anterior segment, and this is why head can accommodate posteriorly very nicely. Number 3 হচ্ছে হলো the sacrum become flat. দেখতে পাচ্ছ ছবিটা? 4 নাম্বার ছবি, এটা পিকচারটা সেকেন্ডটা ফ্ল্যাট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? জি জি ম্যাম। জি ম্যাম। একদম টপ মোস্ট ছবিটা দেখো যে অ্যাবডোমেনটা পেন্ডুলাস। সেকেন্ড ছবিটা দেখো যে পেলভি, সেকেন্ড আর থার্ডটা খুব একটা বুঝবে না যে এটা পেলভিস, আমি তোমাদের বলে দিয়েছি আইদার অ্যানথ্রোপয়েড পেলভিস অথবা অ্যান্ড্রয়েড পেলভিস। 4 নাম্বার পিকচারটা দেখতে পারো যে স্যাক্রামটা একদম স্ট্রেট হয়ে গেছে, তাহলে স্যাক্রাম দ্য ফ্ল্যাট স্যাক্রাম থাকছে। নাম্বার 4 হচ্ছে যে মেনি অফ দ্য টাইম আমরা দেখতে পারি যে প্ল্যাসেন্টা ইজ সিচুয়েটেড anteriorly, as because the placenta is anteriorly, baby cannot accommodate anteriorly, and this is why baby is going around and ultimately fixed up and posteriorly. So আমরা তাহলে আমরা কি uterine wall এর anteriorly যেহেতু প্ল্যাসেন্টা আছে, and this is why we cannot hear the fetal heart sound very nicely. Clear? তো এই তিনটা জিনিস আর কি যে আমাদের ফেভার করে যে ইয়েতে অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, তাহলে একটা ma'am. পেন্ডুলাস অ্যাবডোমেন, মাল্টিপ্যারিটি, অ্যান্ড্রয়েড পেলভিস, অ্যানথ্রোপয়েড পেলভিস, আর একটা হলো যে ফ্ল্যাট স্যাক্রাম। যদি স্যাক্রামটা ফ্ল্যাট থাকে তাহলে, আর প্ল্যাসেন্টা যদি অ্যান্টেরিয়র পজিশনে থাকে, ইন দ্যাট কেস দেয়ার ইজ এ চান্সেস অফ দ্য অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন। ক্লিয়ার? Yes, ma'am. এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে থাকবে। ওকে, এরপরে আসি আমরা যে কি প্রবলেম হতে পারে। এটা হলো যে মেইনলি যেটা হয় যে অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন আমরা অলরেডি জেনেছি যে the fate of the
occipital posterior is like that, যেহেতু head is posterior, so head has to rotate around a 2/3 of the circle. অনেক লম্বা ধরে এটা করে এবং করার সময় there is chances of the cord entanglement হয়ে যেতে পারে। এবং যখন ডেলিভারি করতে হবে তখন ডেলিভারি এটা প্রলং লেবার হতে পারে, লার্জ এপিসেটিভিন লাগতে পারে, এগুলো হলো মায়ের জন্য। আরেকটা কি হতে পারে যে ডিসফাংশন অফ দ্য লেবার, অ্যাজ বিকজ দ্য লং টাইম থেকে তার এটা হচ্ছে লেবার পেইনটা হচ্ছে এবং সেই জন্য ইট ওয়াজ বিকাম এক্সস্টেড, সেই কারণে প্রলং লেবার ডিসফাংশনাল লেবার হয়ে যেতে পারে। তো আর ফাইনালি যদি তোমাদেরকে বলা হয় যে the commonest complaint কি থাকবে in case of the occipital posterior position, তোমাদের answer will be যে severe backache। এটা কারণটা হচ্ছে এই যে sacrumের সামনের দিকে থাকলে sacral plexus of nerve, so whenever the head is posterior, in that case it will compress the nerve sacral plexus, ultimately causes the severe pain. Clear? তো patient অনেক সময় যখন আসে তোমাদের কাছে অ্যাডমিশন নেওয়ার সময় বলবে যে আমার সিভিয়ার ব্যাকএক হচ্ছে, একদম ভীষণ ক্রাশিং সর্ট অফ পেইন হচ্ছে, তখন তোমার প্রথম চিন্তাটা আসবে যে ইট মাইট বি occipital posterior position। ক্লিয়ার? ঠিক আছে? Yes, ma'am. তাহলে Yes, ma'am. Yes, ma'am. occipital, so what might be the possible complication occipital posterior position এর জন্য? Most common complication is the prolonged labor, obstructed labor, and এটা dysfunction of the labor। তার মানে ultimately prolonged labor হয়ে obstruction হয়ে যেতে পারে এবং there is a chances of the cesarean section, তাই না? এগুলাই মেইনলি হয়ে থাকে। তাহলে ম্যানেজমেন্ট অফ দ্য আমরা ইয়েটা কেমন করে আমরা করব? ফার্স্ট অফ অল যে যখনই occipital posterior পজিশন আসবে আমরা পেশেন্টটাকে আগে দেখব, দেখে আমরা আইডেন্টিফাই করছি যে occipital posterior পজিশন, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা অ্যাডমিট করছি, অ্যাডমিট করে পেশেন্টকে আমরা খুব ভালো করে কাউন্সেলিং করবো যে তোমার তো ডেলিভারি হতে অনেক সময় লাগবে এবং ইট মাইট বি ভেরি মাচ এক্সস্টেড এন্ড ইউ মাইট বি ভেরি টায়ার্ড, এবং সেখানে পেশেন্টকে আনবো, এনে তাকে আমরা ফিটাল হার্ট খুব প্রপারলি দেখবো, লেবার এনার্জিসে খুব নাইসলি দেবো, হাইড্রেশনটা খুব প্রপারলি মেনটেন করবো, এন্ড আবারও আমরা পারভেজিনাল অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখবো whether the delivery is possible or not. Many of the time delivery is not at all possible because very high head থাকছে, সেক্ষেত্রে কিন্তু আমরা cesarean section করে ফেলি। Normally আমরা যদি দেখি when the pelvis is adequate and everything is fine, baby size is average size baby, amount of liquid is normal, patient doesn't have any other complications, high risk থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? We can allow the patient for the normal vaginal delivery. The fate will be two, one is the favorable, actually unfavorable. ফেভারেবল এর মধ্যে যেটা কি হচ্ছে যে ফেভারেবল হলে সে অটোমেটিক্যালি সে লং অ্যান্টেরিয়র রোটেশন করে occipital anterior পজিশন হয়ে যাবে। আর ইফ ইট ইজ দ্য আনফেভারেবল পজিশন, সেক্ষেত্রে তাহলে কি হতে পারে যে দ্য ফেট উইল বি থ্রি। একটা হতে পারে যে সে 1/8 অফ সার্কেল এসে আটকে বসে থাকবে ট্রান্সভার্সলি, এটাকে বলা হয় ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। ঠিক আছে? একটা হতে পারে নন রোটেশন, যে যেখানে ছিল ঠিক সেখানটাই রয়ে যাবে। আরেকটা হতে পারে কি ম্যাল রোটেশন, তার মানে অ্যান্টেরিয়র না এসে পোস্টেরিয়র চলে যাবে। ক্লিয়ার? Yes, বুঝা গেল? ma'am. আমি আবার যখন ডাইরেক্ট চলে আসবো তখন তোমাকে ছবিটা এঁকে দেখিয়ে দেবো, আর ক্লাসও তোমাদের দেখিয়েছিলাম। সো দ্য ফেট উইল বি থ্রি, একটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট, আরেকটা হতে পারে যে অবলিক অ্যারেস্ট, একটা হলো কি পোস্টেরিয়র অ্যারেস্ট, যেটাকে বলে ডাইরেক্ট, যেটা স্যাক্রাল অ্যারেস্ট। ইনকমপ্লিট যেটা অ্যান্টি রোটেশন হয় সেটাকে বলা হয় ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। তোমরা একটু লিখে রাখো, ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট থেকে কিন্তু তোমাদের একটা শর্ট কোশ্চেন আসে, শর্ট এসে কোশ্চেন, লিখে রাখো। ঠিক আছে? রাইট এ শর্ট নোট অন ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। ঠিক আছে? পারবে না? জি ম্যাম। ওকে, তোমরা তোমাদের বই আছে সাথে? তোমাদের বুক সাথে আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, কারো কাছে আছে, কারো কাছে নাই। যার কাছে আছে ওরা পেজ নাম্বার লিখে রাখো, পেজ নাম্বার 426 and 427। 427 এর মধ্যে তোমাদেরকে কিন্তু যে ইয়ে আছে যে ফেট অফ occipital posterior পজিশন খুব সুন্দর করে দেওয়া আছে, এবং ওখানে ফিগার নাম্বার 26.5 লিখে রাখো, ফিগার নাম্বার 26.5, সেখানে আছে ফেট অফ occipital posterior পজিশন। তোমাদের এটা ধরেই নাও রিটেনে এসছে, তোমাদের বেলায় কিন্তু এটা রিটেনে আসবে। সো এখন থেকে লিখে এটা প্র্যাকটিস করে ফেলবা।
তো একটা হলো আনফেভারেবল, একটা হলো ফেভারেবল। একটা হতে পারে শর্ট এন্টি রোটেশন, তার মানে 1/8 অফ দ্য সার্কেল এন্টিয়ারলি ঘুরে এটা হয়ে যাবে হলো ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। আরেকটা হতে পারে সামনে পিছনে কোথাও যাবে না, যেরকম স্যাক্রামের মধ্যে যেভাবে ছিল স্যাক্রালের জয়েন্টে, ঠিক সেখানটায় থাকবে, এটাকে বলা হয় যে নন রোটেশন, এটার নাম হলো অবলিক অ্যারেস্ট। আর আরেকটা হতে পারে যে শর্ট পোস্টেরিয়র রোটেশন, এটাকে বলা হয় ম্যাল রোটেশন, এবং ম্যাল রোটেশন হয়ে যাবে যে পারসিস্টেন্ট অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন। ক্লিয়ার? Yes, ma'am. এখন তোমরা লিখে রাখো, what do you mean by persistent occipital posterior position? এটা কিন্তু একটা খুব কমন কোয়েশ্চেন। what do you mean by persistent occipital posterior position? ঠিক আছে? जी मैम। হ্যাঁ, the persistent occipital posterior position টা লিখলে তোমরা এভাবে লিখে যে is the one side of the mad rotation where the head is cannot rotate entirely, so it goes back on it of the circle, and ultimately it is arrest on the anterior surface of the sacrum. এটা হয়ে যাবে পারসিস্টেন্ট অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন। এখন পারসিস্টেন্ট অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন যেটা পোস্টেরিয়র যদি যায়, এটার আবার দুইটা ফেট হয়। একটা হচ্ছে ইফ দ্য বেবি সাইজ ইজ স্মলার, সেক্ষেত্রে এন্ড দ্য ইউটেরাসের কন্ট্রাকশন ইজ গুড, সেখানে কি হবে যে এটা আলটিমেটলি কন্ট্রাকশন হয়ে এটা ফেস প্রেজেন্টেশন হয়ে ডেলিভারি হয়ে চলে আসবে। And if the baby is large or the uterusal contraction is not good, in that case, the head will be arrest over the sacrum. This is called the direct occipital posterior position or the sacral arrest. So there are three type of arrest. One is the direct, one is the incomplete যেটা সেটা হলো deep numbers arrest, একটা হলো oblique arrest, একটা হচ্ছে হলো sacral arrest। মনে থাকবে? Yes, ma'am. Okay. তো এইটা হলো তোমাদের এই তিনটেই থাকলো। তাহলে ফেভারেবল আর আনফেভারেবল একটা হলো পিকচুরিয়াল, তোমরা দেখতে পাবা যে ফিগার নাম্বার 26.5। আরেকটা যেটা আছে সেই পিকচার না, এটা স্কেমিক একটা আছে, দ্য মেকানিজম অফ যেটা এটা ফ্লো চার্টের মতন, ওইটাও তোমরা দিতে পারো। তো আমি মনে করি যে তোমাদের দুইটা মিলায় দেওয়াটাই ভালো। ফ্লো চার্ট ইজ এগেইন গুড, এন্ড একটা হলো পিকচুরিয়ালটা দিলে হয় কি যে তোমার নাম্বারটা ফুল মার্ক ক্যারি করে। ওকে? Yes, ma'am. ওকে, এখন আমরা চলে আসি নেক্সট ইয়েতে চলে যাই। তাহলে আমাদের মোটামুটি শেষ। আর এখন তোমাকে চলে আসবে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্টের ম্যানেজমেন্ট। ডিপ ট্রান্সভার্স ম্যানেজমেন্ট যেটা হলো যে ফার্স্ট অফ অল হাউ ক্যান ইউ আইডেন্টিফাই, আমরা আইডেন্টিফাই করবো সেটা হলো পেশেন্ট ইজ কমপ্লেইনিং অফ সিভিয়ার সুচ পেইন, দেয়ার ইজ নো প্রোগ্রেস অফ দ্য লেবার, এবং আমরা যদি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখলে আমরা দেখবো যে অ্যাবডোমিন ইজ বিকাম ফ্ল্যাট। পারভেজাল এক্সামিনেশন আমরা যখন করবো করে দেখবো যে হেড ইজ হাই আপ and একটা বিগ ক্যাপিউস থাকে। আর আমরা যদি দেখতে পাই, আমরা ডিপ পারভেজাল এক্সামিনেশন করলে আমরা দেখতে পাবো I can identify the sinciput is in the one side of the sacrum, that means one spine এর সাথে হলো sinciput, another spine এর সাথে থাকবে occiput। তার মানে anterior frontalis থাকবে হলো একটা স্পাইনের সাথে, আর একটা স্পাইনের সাথে থাকবে হলো posterior frontalis, আর একটা হলো bispinous যে ডায়ামিটার, সেই ডায়ামিটারে থাকবে হলো sagittal suture। and anteriorly যদি আমি palpate করি I can feel the pinna of the ear। তাহলে এইটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। তো ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট মানে হচ্ছে হলো হেড ইজ অ্যারেস্টেড at deep of the pelvis at the level of the biospial diameter। সো এখানটায় আমরা যদি ডায়াগনোসিস করার জন্য আমরা পিভি করলে একদিকে পাবো অক্সিপুট, একদিকে পাবো সিনসিপুট, ছবিটা সুন্দর করে এঁকে নেবা, এবং বাইস্পাইনাস ডায়ামিটারের মধ্যে থাকছে হলো sagittal suture। তাহলে আমরা বুঝতে পারবো দিস ইজ দ্য ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট। So how will you manage this thing? আমাদের ম্যানেজমেন্টে যদি baby size is average, uterus contraction is good, amount of glycogen is normal, in that case আমরা যেটা করতে পারি, we should take the patient to the theater, এবং আমরা এটা করব যে manual rotation of the head followed by forceps। কি করব? manual rotation of the head followed by forceps delivery. forceps বলবো না আমরা, forceps delivery of the head and then the rest of the body by lateral flexion weight করে নিয়ে চলে আসবো, সেটা হলো একটা। And alternatively আমরা যেটা করতে পারি, without applying the forceps we can apply the ventouse। Clear? So ventouse করলে যে superiority হচ্ছে সেটা হলো যে আমাদের ইয়েটা ইয়ে করে যে rotation and the extraction দুইটা একসাথে হয়ে যায়, সুতরাং আমরা we can apply the ventouse। So একটা করতে পারি যে manual rotation of the head
followed by forceps অথবা ventouse দুটাই যদি আমরা ট্রাই করব, we can try for 2 times, not more than that. আমরা যদি দেখি যে দুইবার ট্রাই করার পরেও হচ্ছে না, তাহলে বুঝেই নিব the pelvis is not at all adequate or the circumstance is not favorable. In that case, we should switch over and ultimately do the cesarean section. Clear? মনে থাকবে? Yes, ma'am. Acha. And when the baby is dead, in that case, we can do the cranial perforation and the destructive. ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা কি আর কি আমরা জানতে পারবো যে তাহলে আমরা লিখে নিচ্ছি ডিপ টার্মাস অ্যারেস্ট একটা আমরা যে লিখবো যে এটা যে ম্যানেজমেন্ট অফ দ্য ডিপ টার্মাস অ্যারেস্ট, আর একটা আমরা লিখবো ফেট অফ অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন, আর একটা আমরা লিখছি যে হোয়াট ডু ইউ মিন বাই অক্সিপিটাল পোস্টেরিয়র পজিশন and what are the causes of the occipital posterior position and how will you diagnose occipital posterior position. That's it. আমাদের occipital posterior position থেকে আর কিছু লাগবে না। তোমাদের কি আর কিছু জানার আছে? Anything you want to know? No, ma'am. Okay. এখন আমরা চলে আসি, তাহলে আমাদের ম্যাল পজিশন যদি বলা হয় তোমাদের জিজ্ঞাসা করবে যে what do you mean by ম্যাল পজিশন, what do you mean by ম্যাল প্রেজেন্টেশন। ম্যাল পজিশন মানে হচ্ছে হেড, মানে নরমাল প্রেজেন্টেশন ইজ নরমাল। তোমাকে জিজ্ঞেস করবে যে ম্যাল পজিশন ইজ ইট দ্য ম্যাল প্রেজেন্টেশন? নো, ম্যাল পজিশন মিন্স প্রেজেন্টেশন ইজ নরমাল, দ্যাট মিন্স ক্যাফেলিক, বাট position that means this is other than the normal anterior position, সেটা হলো ম্যাল পজিশন। আর ম্যাল প্রেজেন্টেশন মিন্স এনি প্রেজেন্টেশন which is other than the ক্যাফেলিক, তার মানে ভার্টিক্স ছাড়া যদি অন্য যে কোনো প্রেজেন্টেশন হয় সেটাই হয় হলো ম্যাল প্রেজেন্টেশন। সো ম্যাল প্রেজেন্টেশনের মধ্যে মোস্ট কমন তোমাদের খুব জিজ্ঞেস করা হোয়াট আর দ্য কমনেস্ট ম্যাল প্রেজেন্টেশন, তখন তুমি বলো কি ব্রিজ। তারপরে যদি বলা হয় যে এরপরে তোমার ম্যাল প্রেজেন্টেশন কোনটা, তাহলে তুমি কি বলবো শোল্ডার। তারপরে ম্যাল প্রেজেন্টেশন করবা তাহলে বলবা কি ফেস। মোস্ট রেয়ারেস্ট কোনটা, তাহলে বলবা ব্রাউ। তাহলে কমন কোনটা? ব্রিজ ম্যাম। কমনেস্ট ব্রিজ, তার মানে 3 in 100, 3 in 100, ঠিক আছে। জি ম্যাম। আর শোল্ডার হচ্ছে হলো 1 in 300, 1 in 300, তার মানে শোল্ডার। শোল্ডারটা মানে কি, এটা একটা টার্মাস লাই ছিল অথবা এটা অবলিক ছিল, ওখান থেকে শোল্ডারটা নিচে নেমে চলে আসে, সেটাই হলো কি শোল্ডার। আমরা জানি যে ব্রিজ যখন হবে, ব্রিজটা কিন্তু অটো রোটেশন হয়ে এটা 30 যদি আমরা 28 উইকসে 25%, তার মানে এভরি 4টা প্রেগনেন্ট মেয়ের মধ্যে একজনের থাকবে হলো ব্রিজ। তার মানে 32 উইকসের দিকে এটা কি টার্মাস হয়ে যায়, হয়ে অটোমেটিক্যালি রোটেট করে এটা কিন্তু ক্যাফালিক হয়ে যায়। সো এটা কিন্তু অন দ্য প্রসেস অফ তার যে এটা ভার্সন হয়, ভার্সন হওয়ার সময় টার্মাস হয়ে এটা অনেক সময় স্টেগনেন্ট রয়ে যায়, তাহলে এটাকে ওই সময় যদি সে লেবারে চলে যায় তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা শোল্ডার প্রেজেন্টেশন হয়ে যাবে। সো শোল্ডার প্রেজেন্টেশন ইজ দ্য সেকেন্ড মোস্ট, এন্ড থার্ড ইজ হচ্ছে ফেস প্রেজেন্টেশন, এন্ড ফোর্থ হচ্ছে ব্রাউ। ক্লিয়ার? এটা Yes, তোমাদের ma'am. এটা কিন্তু তোমাদের এমসিকিউ তে লাগে। তাইলে এটা হলো যে এটা কজ কি হতে পারে। কজ যদি আমরা বলি, একটা হতে পারে যে যদি এটা মাল্টিপল প্রেগন্যান্সি হয় তখন এটা হয়, যদি হয় যে দ্যাট ইজ মোর দ্যান 1 ফিটার যদি হয় তাহলে, এন্ড যদি অলিগোহাইড্রামিয়াস থাকে সেই সময়টা এই জিনিসটা হতে পারে। যদি বাইকর্নের অথবা ইউনিকর্নের, তার মানে হলো যে অ্যাবনর্মাল ইউটারাস যদি হয় তাহলে হতে পারে। যদি ইউটারাসের ক্যাভিটি ইজ ডিস্টর্টেড বাই সাম আদার থিংস লাইক দ্য এটা হতে পারে ফাইবার, হতে পারে প্লাসেন্টা এন্টেরিয়ালি, সেই কারণে হতে পারে, এন্ড প্রিটার্মে হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের বুঝতে হবে যে দ্য কজেস অফ দ্য ব্রিচ এটা কেন হয়। তাহলে মোস্ট কমনলি আমরা বলবো যে এটা একটা হলো প্রিম্যাচিউর, তার মানে 32 উইকসে আমরা দেখবো যে অ্যাটলিস্ট 10% বেবি থাকবে যারা কিনা টার্মাস লাই, এটা অন দ্য প্রসেস অফ ভার্সন। এরপরে হচ্ছে ইউটারাস যদি সাইজ শেপ ঠিক মতো না হয়, যদি সেপ্টেড বা ইউটারাস হয়, অথবা যদি বাচ্চাটা অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে, অথবা যদি কোনো ইউটারাসের ক্যাভিটি যদি কোনো কারণে ডিস্টর্টেড হয় সেক্ষেত্রে কিন্তু দেয়ার ইজ এ চান্সেস অফ দ্য ম্যাল প্রেজেন্টেশন। এখন আমি চলে আসি নেক্সট কোশ্চেন। আমি জাস্ট কমন কোশ্চেন গুলো তোমাদের পড়িয়ে চলে যাব।
আমাদের যদি বলি মোস্ট কমনেস্ট malpresentations কি, তাহলে আমরা presentation and delivery is very much complicated, and this is why যদি vaginal delivery হয়, there is a chances of the কি হয় যে এটা obstruction of the aftercoming head, এবং aftercoming head delivery করার সময় দেখা যাচ্ছে যে বেবি মে ডাই। তো এই ডাইটা হতে পারে on the process of labor, এটাকে বলা হয় যে stillborn, অথবা ডেলিভারি হয়ে গেল, তারপরে দেখা গেল লট অফ ইনজুরি সাস্টেইন বাই দ্য বেবি, অথবা তারপরে তার পেরিনাটাল ডেথ হয়ে যেতে পারে। And breech delivery হলো যে presentation only becomes significant after 36 weeks. 36 weeks এর আগে আমরা জানি যে there is a chances of the breech, এবং সেটা কিন্তু auto version হয়ে নর্মাল হয়ে যায়। This is why 36 weeks এর পর যদি কারো বীজ থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ভার্সন করে ফেলি। আমরা একটু পরে ভার্সনটা করব। তাহলে আমাদের যে বলবে যে what do you mean by breech when the presenting part is the sacrum, সে তখন আমরা বলবো যে তার মানে প্রেজেন্টিং পার্টটা থাকছে লোয়ার পোর্শন অফ দ্য বেবি, তার মানে এটা ডিনোমিনেটর হচ্ছে স্যাক্রাম। তো তোমাদের জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য টাইপস অফ দ্য ব্রিচ, লেখো, কোশ্চেনটা লিখে রাখো। কমপ্লিট ব্রিচ, ফুটলিং, একটা হলো ফ্র্যাঙ্ক ব্রিচ, একটা তো নীলিং, তারপর ইয়ে দিয়ে হয়। কমপ্লিট ব্রিচ মানে একটা হলো কমপ্লিট ব্রিচ, একটা কিন্তু ইনকমপ্লিট ব্রিচ। কমপ্লিট ব্রিজ মানে হচ্ছে তার সমস্ত কিছু থাকবে ফ্লেক্সড, তার মানে তার নি জয়েন্ট, তার হিপ জয়েন্ট সবকিছু ফ্লেক্স পজিশন যখন থাকে, তখন আমরা বলবো কমপ্লিট ব্রিজ। তোমাদের পেজ নাম্বার 434, পেজ নাম্বার 434, এটাতে তোমরা দেখতে পাবে সব ব্রিজ গুলা। যদি তার হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট সবকিছু যখন ফ্লেক্স থাকে, তাহলে আমরা বলি কমপ্লিট ব্রিজ। যদি একটা জয়েন্ট ফ্লেক্সড, একটা জয়েন্ট এক্সটেন্ডেড, or দুইটাই হচ্ছে সেমি ফ্লেক্সড অথবা সেমি এক্সটেন্ডেড, তখন এটাকে আমরা বলি যে ইনকমপ্লিট ব্রিচ। ক্লিয়ার? Yes, ma'am. তো ইনকমপ্লিট ব্রিচের মধ্যে একটা আছে হলো এক্সটেন্ডেড ব্রিচ, যেটা বলে কি ফ্র্যাঙ্ক ব্রিচ। সেখানে কি থাকবে, হিপ জয়েন্ট একদম ফ্লেক্সড হয়ে থাকবে আর নি জয়েন্ট এক্সটেন্ডেড, তার মানে পা উপরের দিকে উঠে যাবে। ক্লিয়ার? বেবিটা পুরো একদম রাউন্ড আপ করে পাটা উপরের দিকে যখন উঠে যাবে, এটাকে বলা হয় কি ফ্র্যাঙ্ক ব্রিচ অথবা এক্সটেন্ডেড ব্রিচ। আর যদি এরকম হয় যে হিপ জয়েন্ট ইজ ফ্লেক্সড এক্সটেন্ডেড বাট দ্য নি জয়েন্ট ইজ ফ্লেক্সড, তাহলে কি হবে, মানুষ যেরকম রুকু দেয়, নামাজে যেরকম রুকু দেয় ঠিক ওরকম ভাবে হয়ে যাবে। এটাকে বলে কি নি প্রেজেন্টেশন। ঠিক আছে? Yes, ma'am. যেটাকে বলে ফুটলিং, সেটা হচ্ছে হলো কি যেভাবে করে বল মানে ফুটবল যেরকম করে কিক করে, তার মানে হচ্ছে হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট দুটেই থাকবে সেমি এক্সটেন্ডেড অর সেমি ফ্লেক্সড। তাহলে কি হবে, পা দুটো বের হয়ে চলে আসে, এটাকে বলা হয় কি ফুটলিং অথবা ফুট প্রেজেন্টেশন। ক্লিয়ার? Yes, ma'am. So one is the incomplete breach and one is the complete breach. Complete breach মানে হচ্ছে frank breach. Incomplete breach is again 3. One is the frank or the extended breach. One is the footling. One is the knee presentation. এই হলো তিনটা। Okay? Yes, ma'am. Predisposing factor সে আগেরই মতন যে fetus prematurity is one of the cause. অথবা যদি বাচ্চার কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটিস থাকে, যেরকম তোমাকে জিজ্ঞেস করবে যে কোন কনজেনিটাল, তুমি যখনই বলবা যে কনজেনিটাল অ্যাবনর্মালিটিস এরকম হতে পারে, ব্রিচ হতে পারে, তখন জিজ্ঞেস করবে হুইচ ওয়ান ইজ দ্য মোর কমন। তাহলে তুমি একটা বলবে এনএনকেফালি, একটা বলবে হাইড্রোকেফালাস। মনে থাকবে তো? এনএনকেফালি, হাইড্রোকেফালাস, আর এছাড়া থাকতে পারে ফোকোমেলিয়া, হাত পা গুলো নেয়। সো আমরা জানি যে নর্মালি সুইম আপ করে বেবি, and with that movement the baby will rotate and ultimately it becomes the vertex presentation. কিন্তু যখন ফোকোমেলিয়া, তার মানে তার লিংস নাই, তাহলে কি হবে, সে আর ইয়ে করতে পারবে না, না সুইম আপ করতে পারবে না। সেই জন্য এটা হতে পারে। অথবা আরেকটা যেটা হয় যে যেরকম যে ইয়েতে যে এনএনকেফালি, তার মাথাটা তো নাই, তাই জন্য সে আলটিমেটলি ই করতে পারে, রোটেট করতে পারছে না। আর হাইড্রোকেফালাসের হেড ইজ লার্জার, অনেক বেশি বড়, এত বড় যে তখন লোয়ার সেগমেন্ট বলে যে তুমি বাবা এত বড় আমি তো পারবো না, তাতে ব্রিজটাই থাকুক, আমি ব্রিজতেই ডেলিভারি হয়ে যাবো। সো দিস ইজ দ্য অটো রোটেশন। ক্লিয়ার?
মনে থাকবে? Yes, ma'am. ওকে। প্ল্যাসেন্টা তোমাকে বলবে যে হোয়াট ইজ দ্য রিজন অফ দ্য প্ল্যাসেন্টার অ্যাবনর্মালিটিস, তুমি বলবে যে দুটো, একটা হতে পারে প্ল্যাসেন্টা প্রিভিয়া। সো প্ল্যাসেন্টা প্রিভিয়া মানে হচ্ছে যে লোয়ার সেগমেন্টে প্ল্যাসেন্টা অকুপাই করে রেখেছে, বেবিকে জায়গা দিচ্ছে না, এন্ড সেই জন্য বেবি রোটেট করতে পারছে না। আরেকটা হতে পারে কর্নুয়াল যদি প্ল্যাসেন্টা থাকে, কর্নুয়াল প্ল্যাসেন্টা থাকলেও ওখানে আটকে থাকে, বাচ্চাটা টেনে থাকে এবং এই জন্য রোটেশন ইজ নট পসিবল। সো একটা হলো কর্নুয়াল প্ল্যাসেন্টা, একটা হলো প্ল্যাসেন্টা প্রিভিয়া। আর আরেকটা হলো অ্যামনিওটিক ফ্লুইড, ইয়েস, when the amniotic fluid is more, যেটাকে পলিহাইড্রেটনেস আমরা কিছু বলি, সেক্ষেত্রেও এটা হতে পারে। আর ইউটেরাস অ্যাবডোমিনালিস আমি বলেই দিয়েছি, বাইকর্নের, সেপারেট এন্ড পেলভিক মাস। সো এই রিজন গুলো কিন্তু সব বেলায় ইয়েতে। তুমি এই ছবিটা দেখো, যেটা আমি বোঝাতে চেয়েছিলাম ফ্র্যাঙ্ক ব্রিজটা কি, দেখো মোস্ট কমন ব্রিজ ইজ দ্য ফ্র্যাঙ্ক ব্রিজ। ফ্র্যাঙ্ক ব্রিজ মানে এই যে দেখো এখানে কি হচ্ছে যে হিপটা ফ্লেক্সড এন্ড দ্য নি ইজ এক্সটেন্ডেড, দেখতে পাচ্ছ? না, ma'am. ছবি দেখতে পাও না? ছবি দেখতে পাচ্ছ? না, ma'am. না ম্যাম এর আগে দেখতে পেয়েছিলে? এর আগে যখন আমি ব্রিজ প্রেজেন্টেশন করাচ্ছিলাম? না, ma'am. অনেক আগে তোমরা থেকে এতক্ষণ Mal থেকে mal mal position থেকে দেখা যাচ্ছে না আর কি, mal position এর ডেফিনেশন থেকে তারপর থেকে কিছু তো দেখা। তোমরা আমাকে বলো কেন? তাহলে তোমরা আরেকবার ট্রাই করতে পারতাম। হোয়াট হ্যাপেন টু দ্যাম? আমি জানি না কি হচ্ছে। আহারে ছবিগুলো এত সুন্দর, আমি দেখাতেই পারছি না। ওহো, দিস ইজ ভেরি ব্যাড। আচ্ছা তুমি এরপরে না দেখলে তো তোমাদের জন্য বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তোমরা এখন দেখতে পাও? ওই যে এখন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাও? না না, ম্যাম ম্যাম, স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, ম্যাম। ওকে, তাহলে আমি আবারও দেখে আসি। আচ্ছা, স্লাইড শো। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? জি ম্যাম Yes, ma'am. ম্যাম এটা অন হয়েছে এখন তুমি কি দেখতে পাচ্ছ এখন? ম্যাম ইউ আর শেয়ারিং স্ক্রিন, এটা দেখাচ্ছে। স্ক্রিন ব্রডকাস্টিং আবার চলে গেছে, আসছে না, ভিডিও আসছে না। আসছে না? এখন আসছে? আবার চলে গেছে ম্যাম। আবার চলে গেছে? জি ম্যাম। স্ক্রিন কেন? আরিফ, আরিফু, আরিফ, আরিফ, আপনার দেখো তো আবারও চলে গেছে। পড়াতে পড়াতে আবার স্ক্রিন চলে গেছে, দেখো তো। আচ্ছা দেখতেই পাচ্ছি ওরা খামাখে ইয়ে করলো, আমি ই করে রেখেছি। স্ক্রিন স্টপ, স্টার্ট দিলাম তো। দেখতে পাচ্ছি নাকি? দেখতে পাচ্ছ? আমি আবার এটা অফ করে দিয়েছি। জি ম্যাম হ্যাঁ দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। জি ম্যাম। প্রেজেন্টেশন ওকে। কি হয় মাঝে মাঝে চলে যায় কেন? অদ্ভুত বিষয়। এখন দেখতে পাও? Yes, দেখতে ma'am. পাচ্ছ? ওকে।
ওকে, তাহলে আমরা কি বললাম যে ফ্র্যাঙ্ক ব্রিচ ইজ দ্য মোস্ট, তার মানে এই পজিশনটা হলো মোস্ট ফেভারেবল পজিশন ফর দ্য বেবি, এবং 65 থেকে 70% অফ দ্য বেবি এই ফ্র্যাঙ্ক ব্রিচ থাকে। ক্লিয়ার? আমরা রাইট সাইডে যে জিনিসটা দেখছি সেটাকে বলা হয় কমপ্লিট ব্রিচ। 15% অফ দ্য কেসে দেখতে পাচ্ছ কমপ্লিট ব্রিচ, দেখতে পাও? জি ম্যাম, জি ম্যাম। ওখানে দেখো যে তোমার তার মানে হিপ এন্ড দ্য নি দুটোই কিন্তু ফ্লেক্স পজিশন আছে, দেখতে পাচ্ছ তো? জি ম্যাম। এরপর তুমি চলে আসো ফুটলিং। দেখো এই যে ফুটলিং এ কি বলেছিলাম যে পাটা একদম দেখো যেভাবে ফুটবল খেলারা যেরকম করে দেয় এভাবে দিচ্ছে এবং পাটা কিন্তু বের হয়ে চলে আসে, এটাকে বলে কি ফুটলিং। ইয়েস, জি ম্যাম, দেখা তুমি যাচ্ছে। রাইট সাইডে তুমি দেখো যে একদম যেরকম করে সিজদা দেয়, হাঁটুটা গেড়ে বসে এরকম করে দেখো যে নিলিং পজিশন, বেবিটা মানে নিয়ের উপর বসে, দ্যাট মিন্স হিপ ইজ এক্সটেন্ডেড এন্ড নি ইজ ফ্লেক্সড, এটাকে বলা হয় কি নিলিং। যদি বলে যে মোস্ট ওয়ার্স পজিশন কোনটা, তুমি বলবা ফুটলিং, কারণ ফুটলিং এর মধ্যে হয় কি যখন রাপচার মেমব্রেন হয় পাটা বের হয়ে আসে, তার সাথে আম্বিলিকাল কর্ডটা বের হয়ে চলে আসে। ক্লিয়ার? এন্ড দিস ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পজিশন ইজ দ্য ফুটলিং। ওকে, এন্ড আরেকটা যেটা তুমি দেখো কমপ্লিট ব্রিচ, কমপ্লিট ব্রিচ ইজ গুড, কারণ কি যখন আমি ব্রিচ এক্সট্রাকশন ব্রিচ ডেলিভারি করব তখন কিন্তু পা টেনে নিয়ে চলে আসতে পারি, ডেলিভারি ইজ মোর ইজিয়ার। বাট যখন ফ্র্যাঙ্ক ব্রিচ থাকে তুমি দেখো যদি ফ্র্যাঙ্ক ব্রিচের বেবি যদি এনগেজ না হয়, তুমি দেখো কোনো মতেই পা কিন্তু ধরতে পারছি না। সো ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ডেলিভার দ্য বেবি আনলেস দ্য বেবি ইজ ডেলিভার্ড স্পন্টেনিয়াসলি। ক্লিয়ার? তাহলে তোমাকে জিজ্ঞেস করবে যে সাকসেসফুল ভ্যাজিনাল ডেলিভারির জন্য মোস্ট সুইটেবল পজিশন কি, তুমি বলবা কি কমপ্লিট ব্রিচ। কি বলবে? কমপ্লিট ব্রিচ ম্যাম। ইয়েস। যদি বলে কেন, যে তুমি বলবা যে ইন দ্যাট কেস উই ক্যান হোল্ড দ্য leg or the foot of the baby and can deliver. But in case of the frank breech, if the breech is not engaged, in that case it will be very difficult to deliver the baby. And many of the time যখন আমরা ডায়াগনোসিস করি আমরা দেখবো যে লোয়ার সেগমেন্টটা এরকম গোল হয়ে যাচ্ছে দেখতে, জাস্ট লাইক দ্য ফেস প্রেজেন্টেশন। আমরা অ্যানাল গ্রিপিংটাকে আমরা মনে করি যে ওরাল ক্যাভিটি, এবং এটা মিস ডায়াগনোসিস হয়। সো মোস্ট ইম্পর্টেন্ট favorable is the complete breach, but unfortunately only 15% থাকে complete breach আর 60% থাকছে হলো frank breach, and this is why cesarean section in case of breach is more. Clear? ইয়েস ম্যাম। ওকে, এবার আমরা চলে যাই যে ব্রিচ ম্যানেজমেন্ট। তাহলে এবার তো আমরা ডায়াগনোসিসটা করতে পারছি না, ব্রিচের ডায়াগনোসিস তো বলা রাখবে যে আমরা যদি ফার্স্ট অফ অল যদি আমরা দেখি যে ফান্ডাল গ্রিপে আমরা দেখছি যে বেরোটেবল এন্ড দ্য হার্ট বেরোটেবল স্ট্রাকচার, তারপরে আমরা ল্যাটারাল গ্রিপে নরমালি থাকে, পেলভিক গ্রিপে আমরা দেখবো যে সফট এন্ড নন বেরোটেবল স্ট্রাকচার আমরা পাবো ইন কেস অফ দ্য পেলভিক গ্রিপ। এন্ড আমরা পার ভেজিনাল এক্সামিনেশন যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, ইফ ইট ইজ দ্য কমপ্লিট ব্রিচ সেখানে আমরা অ্যানাল ক্যানাল পাবো, এন্ড আমরা দুটো সেক্রাম দেখতে পাবো, এন্ড দুটো ফুটলিং দেখতে পাবো, পা দুটো দেখতে পারবো। আর যদি এক্সটেন্ডেড ব্রিচ হয় তাহলে আমরা শুধুমাত্র অ্যানাল ক্যানালটা পাবো এন্ড সেক্রাম পাবো, এন্ড ইন কেস অফ দ্য মেল আমরা স্ক্রোটামটাকে টাচ করতে পারছি, বাট উই ক্যানট ফিল দ্য ফুট। তাহলে এটা হলো ডায়াগনোসিস। এখন চলে আসি আমাদের ম্যানেজমেন্ট। ক্লিয়ার? তোমাদের Yes, খুব ma'am. কমন, তোমাদের খুব কমন এটা লিখে রাখো কোয়েশ্চেন, যে one patient primary gravid patient came to you at 34 weeks of pregnancy or 36 weeks of pregnancy, and on examination it is you found that the patient is presented by breach. What is your management plan? এটা খুব রকম জিজ্ঞেস করে, তখন তোমার ম্যানেজমেন্ট প্ল্যান একরকম হবে। আর একটু যদি বলে 32 weeks of pregnancy and patient came to you with the breech presentation, তখন কি? If it is a 32 weeks of pregnancy, তুমি তাহলে কি করবে, তাকে প্রপার কাউন্সিলিং করবে, পেশেন্টকে বলবে যে তাকে রেস্ট থাকতে, এবং পেশেন্ট যেন আবারও এভরি 2 weeks পর আসে দেখার জন্য, and there is ample of chance of the auto version, এবং হয়ে আলটিমেটলি ভার্সন হয়ে হেড এটা কেফালিক প্রেজেন্টেশন হয়ে যাবে। ক্লিয়ার? যদি 36 weeks এর সময় যদি দেখি যে তখনও আলটিমেটলি অটো ভার্সন হয়নি, in that case we can do one maneuver, এটার নাম হয়ে যাবে কি external cephalic version. Clear? So why we are not doing the external cephalic version earlier? As because there is a chances of the spontaneous version. So if we are doing the version earlier, in that case version করে রাখলে এটা cephalic হয়ে গেল, এটা auto version হয়ে আবারও breach হয়ে যাবে, and this is why we cannot do the version earlier than 36 weeks. Secondly, why not after 36 weeks? তুমি বলবে যে in 36 weeks the size of the baby is average, and this is why we can rotate it very nicely.
But if it is after 36 weeks, in that case, there is a chances of the larger baby, which is very difficult to rotate. And ultimately, there is chances of the failure of the version. And this is why we do the version at 36 weeks. If it is failed for the first time, in that case, we can repeat it for the second time. If it is failed for the second time, in that case, we should go for the cesarean section or whatever may be. Clear? মনে থাকবে? Yes, ma'am. Okay. এখন চলে আসি এক্সটার্নাল ক্যাফেলিক ভার্সন। আমরা এটা লিখে রাখো যে রাইট এ শর্ট নোট অন এক্সটার্নাল ক্যাফেলিক ভার্সন। এটা তোমাদের রিটেনে আসবে। তাইলে এক্সটার্নাল ক্যাফেলিক ভার্সন আমরা তখনই করব যদি 36 উইকস এর পরে হয়। ভেজিনাল ডেলিভারি ইজ পসিবল, তার মানে পেলভিস শুড বি এডিকুয়েট। amniotic fluid যদি এভারেজ থাকে, প্লাসেন্টা নরমাল সুইটেবল পজিশন, তার মানে প্লাসেন্টা প্রিভিয়া না, এবং তার আদার কোনো কমপ্লিকেশন নাই, লাইক তার কোনো ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন নাই, কোনো আইজিআর নাই, ইউটেরাসে কোনো ব্লিডিং আগে হয় নাই, প্রিভিয়াস কোনো সিজারিয়ান সেকশন নাই, ফিটাল কোনো অ্যাবনর্মালিটিস নাই, টুইন প্রেগনেন্সি নাই, এবং ইয়েতে হলো পেশেন্টের ডায়াবেটিস, হাইপারটেনশন এইসব জিনিসগুলো নাই। মনে থাকবে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের ইয়েতে ভাইভাতে একদম ভেরি কমন কোয়েশ্চেন, যে হোয়াট আর দ্য প্রিরিকুইজিট অফ এক্সটার্নাল ক্যাফেলিক ভার্সন। লিখতে পারবে? জি ম্যাম। দ্য প্রিরিকুইজিট অফ এক্সটার্নাল ক্যাফেলিক ভার্সন, এইটাই যদি তোমাকে আমি আরেকটা কোয়েশ্চেন করি, what are the criteria of the successful vaginal breech delivery? Answer is same. লিখে রাখো যে criteria of successful external cephalic version and the criteria of the successful vaginal delivery is the same. তার মানে vaginal delivery possible, pelvis should be adequate, breech delivery it's more than 36 weeks হতে হবে, মেমব্রেনটা ইনটেক্ট থাকতে হবে, এবং ফিটাল কোনো গ্রোথ রেস্ট্রিকশন নাই, তার কোনো ইয়ে নাই, তার কোনো অ্যাবডোমিনাল ফিটাস নাই, অ্যাবডোমিনাল ইউটেরাস নাই, অ্যাবডোমিনাল ইউটেরাইন ব্লিডিং নাই, তার কোনো হাইপারটেনশন, ডায়াবেটিস বা হাই রিস্ক প্রেগন্যান্সিস নাই। এরকমই যদি থাকে, in that case we can do the external cephalic version. Okay, আমি প্রসিড করব? ম্যাডাম স্ক্রিন চলে গেছে। ম্যাম স্ক্রিন আবার চলে গেছে। তোমার স্ক্রিন তো খুব ঝামেলা দিচ্ছে আমাকে। এখন কি অবস্থা পাও দেখতে? না ম্যাম, না ম্যাম, দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা, তোমাকে আমি আবারও স্ক্রিন চাই। আমি তো স্ক্রিন দেখাতে দেখাতেই তোমাদেরকে আজকে বেহুশ হয়ে যাচ্ছি। স্টিয়ার কন্ট্রোল স্ক্রিন, খোলো তো। বারবার করে স্ক্রিন চলে যায় বলো তো? চলে যেতেই পারে, হয়তো অ্যাপ কাজ করতেছে না। দেখো তো শেয়ার কন্টেন্ট করবার দেখা যাচ্ছে। কালকে থেকে শুনতে পাচ্ছেন কি জিজ্ঞেস করো? শুনতে পাচ্ছো? জি ম্যাম। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছো? ইউ আর শেয়ারিং স্ক্রিন, দেখতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম।
এই জায়গাটা আচ্ছা এবার আমি আচ্ছা তাহলে ব্রিচে আমি কি বললাম যে ম্যানেজমেন্টের মধ্যে যে ব্রিচের অ্যাটেন্টিভ এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন এন্ড দ্য সাকসেসফুল দুইটা একই রকম। এখন আসলে হলো রিস্ক কি হতে পারে এইটা কোশ্চেন লিখে রাখো হোয়াট আর দ্য এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন। তাহলে একটা তো হলো এটা হলো আয়াটোজেনিক প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন হয়ে যেতে পারে। প্রিম্যাচিউর or accident হতে পারে ট্রান্সভার্সনাল হ্যামারেজ পেডিকার্ডিয়া ফিজাল ডিসপ্লেস এন্ড আলটিমেটলি স্টিল বর্ন হয়ে যেতে পারে। সবই হচ্ছে হলো যে এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন এবং ইনজুরি ফিজিক্যাল ডেথ। These are the composition of which external cephalic version. আচ্ছা তাহলে আমাদের কাদের কাদের করবো এটা তোমরা বই সুন্দর মতো করে ফেলবো যে তোমাকে একটা কোয়েশ্চেন আসে হোয়াট আর দ্য কন্ট্রাডিকেশন অফ দ্য এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন, তখন কিন্তু আমাদের অ্যাবসলিউট কন্ট্রাডিকেশন মধ্যে এই কথাগুলো আমরা লিখবো। যদি প্রিভিয়াস কোনো স্টার্ট থাকে লাইক প্রিভিয়াস সেকশন অথবা যদি আগে কোনো রাপচার রিপ্রেসের কোনো ইয়ে থাকে অথবা এই যে পারফেকশন হয়েছিল এই ধরনের কোনো হিস্ট্রি থাকে সেক্ষেত্রে হতে পারে। তারপরে প্ল্যাসেন্টা প্রিভিয়ার থাকে অথবা যদি এপিএস থাকে তাহলে আমরা করবো না। সিভিয়ার প্রিএক্লাম্পসিয়া আনকন্ট্রোল ডায়াবেটিস তাহলে আমরা করবো না। মাল্টিপল প্রেগন্যান্সি করবো না। পলিহাইড্রেটিস আমরা করবো না। অনেক লার্জ বেবি হয়ে গেলে আমরা করবো না। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর রিলেটিভ কন্ট্রাডিকেশনের মধ্যে যেরকম এলডারলি প্ল্যানিং তারপর আরিট অ্যাসিমিলেশন ইনকাম আরিট অ্যাসিমিলেশন থাকে অথবা পলি অথবা অলিগোহাইড্রোজেন যদি থাকে তাহলে রিলেটিভ কন্ট্রাডিকেশন অনেক সময় আমরা করি অনেক সময় আমরা করি না। তোমরা প্লিজ এই ছবিটা একটু দেখো যে আমরা কিভাবে এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন করছি তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম। এই ছবিটা খুব ভালো করে দেখো। ফার্স্ট অফ অল আমরা প্রথম একদম লেফটে চলে আসি। আমরা পুশ করে এটাকে যদি এনগেজ থাকে এটাকে ডিসএনগেজ করে ফেলি। এটাকে বোরালিক পোর্শন থেকে উপরের দিকে তুলে ফেলি। এরপরে তুমি দেখো আমি হেডের দিকে একটা হাত রাখলাম এন্ড ব্রিচের দিকে একটা হাত দিলাম। আমি রাইট সাইডটা আমি পুশ করছি আপ, লেফট হ্যান্ডটা দিয়ে আবার পুশ করছি ডাউন দ্য হেড। তার মানে আমরা ব্রিচটাকে উপর দিকে তুলছি হেডটাকে ডাউন করছি। এরপরে যখন আমাদের ট্রান্সভার্স হয়ে গেল তখন আমি আবার হাতটাকে চেঞ্জ করে হেডটাকে হেডের দিকে রাইট হ্যান্ডটা নিয়ে নিচ্ছি এন্ড লেফট হ্যান্ডটা নিয়ে নিচ্ছি বাটুকে করে আলটিমেটলি তার মানে হলো কি প্রথমে এটাকে আমরা ব্রিজটাকে আমরা ট্রান্সভার্স বানালাম, ট্রান্সভার্সটাকে আবার ঘুরিয়ে এটাকে আমরা হেড করে দিলাম। ঠিক আছে মনে থাকবে তো? সো দিস ইজ দ্য প্রসিডিউর অফ ব্রিচ এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন। এক্সটার্নাল ক্যাফালিক ভার্সনটা প্রথমে ডিসএনগেজ করে নিতে হয়। তারপরে আমরা একদিকে মাথা দিয়ে ধরবো একদিকে হলো পেটের দুই হাত দিয়ে ধরে একটা হ্যান্ড দিয়ে পুশ করছি একটা দিয়ে পুল করছি পুল এন্ড পুশ করে আমরা হেডটাকে নামিয়ে নিয়ে চলে আসছি। দেখতে বুঝতে পেরেছো কিভাবে রোটেট করছে? রোটেশনের সাইনটা দেখে বুঝতে পেরেছো? জি ম্যাম। ইয়েস ম্যাম। Okay, so this is the procedure of the external cephalic version. It has to be done. এটা অনেক সময় আমরা একটা গ্যাসিয়াস অ্যানেস্থেসিয়া দেই অথবা একটা সিডেশন দিয়ে আমরা করি। It has to be done in the theater, operation theater. এবং আমাদের আমরা জানি যখন আমরা external cephalic version করব there is a chances of the rupture membrane, there is a chances of the abruption placentae, even there is a chances of the rupture uterus as well. And patient may develop the severe respiratory distress on the baby and baby may die. In that case, we should do the cesarean section immediately. So, cesarean section, everything possibly should be available at hand and then আমরা external cephalic version আমরা করব। Clear? মনে থাকবে? ইয়েস ম্যাম। আচ্ছা এখন হচ্ছে আমরা যখন ডেলিভারি করব ভেজাইনাল ডেলিভারি করার জন্য ফার্স্ট অফ অল উই শুড ওয়েট ফর দ্য স্পন্টেনিয়াস অনসেট অফ দ্য লেবার। আমরা ব্রিচে আমরা কখনো ইন্ডাকশন দিতে যাব না। সো whenever আমরা ইন্ডাকশন দেব ইন্ডাকশন দিতে গেলেই দেখা যাবে যে there is a chances of the prolonged labor, obstructed labor অথবা এটা লেবার ইজ নট নর্মাল। সেক্ষেত্রে আমরা স্পন্টেনিয়াস লেবারের জন্য আমরা সবসময় ওয়েট করব। সেকেন্ডলি আমরা প্রোগ্রেস অফ লেবার আমরা দেখব এইটা দেখছি ক্লিনিক্যালি বাট ভেজাইনাল এক্সামিনেশনটা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। ঠিক আছে আমরা রাপচার অফ মেমব্রেন করব না এবং যখন ব্রিচ প্রেজেন্টেশন থাকে পেশেন্ট যখন লেবার আসবে পেশেন্টকে আমরা হাঁটতে বলবো। নর্মালি আমরা ক্যাফালিক প্রেজেন্টেশন পেশেন্টকে বলি তুমি হাঁটাহাঁটি বেশি করো। এখানে কিন্তু আমরা হাঁটাহাঁটি করতে একদমই বলবো না।
কেন বলবো না? যে আমরা জানি যে there is a chances of the ruptured membrane. So whenever the membrane is ruptured, in that case there is a chances of the cord collapse. তোমাকে কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞেস করবে যে কেন আমরা হাঁটতে দিব না, তুমি বলবে there is a chances of cord collapse. মনে থাকবে? মনে Yes, থাকবে? ma'am. Yes, ma'am. ওকে, আমরা ভালো করে মনিটর করতে থাকবো এবং প্রোগ্রেসটা আমরা জানি যে একটু ডিলে প্রোগ্রেস হচ্ছে, একটু পুয়ার প্রোগ্রেস আমরা জানবো। আমরা তাকে পার্টিকুলার অবশ্যই আমরা করবো এবং আমরা চাইবো যে ডেলিভারিটা যেন স্পন্টেনিয়াসলি হয়। তো ডেলিভারি যেটা হবে সেটা 3 রকম হয়। একটা হতে পারে স্পন্টেনিয়াস, একটা হতে পারে অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি, আর একটা হতে পারে ব্রিজ এক্সট্রাকশন। কি কি বলেছি? একটা হলো Spontaneous delivery, assisted breech delivery or breech extraction. আচ্ছা, স্পন্টেনিয়াস ডেলিভারি যখন কখন হবে? যখন বাচ্চার সাইজটা এভারেজ সাইজ বেবি থাকে, ইউটেরাসটা যদি নরমাল থাকে, কোনো ইউটেরাইন অ্যাবনরমালিটিস নাই, পেলভিস ইজ এডিকুয়েট, অ্যামাউন্ট অফ লাইগার ইজ নরমাল এন্ড এভরিথিং ইজ নরমাল, তার কোনো মেডিকেল ডিসঅর্ডার নাই, সেক্ষেত্রে স্পন্টেনিয়াস অনসেট অফ লেবার হয়ে ডেলিভারিটা হবে। তো যখন ডেলিভারি হবে তখন আমাদের মিনিমাল অ্যাসিস্ট করতে হয়। যেরকম আমরা কোনো রাপচার মেমব্রেন করবো না, কিচ্ছু করবো না, আমরা দেখলাম যে পাটা বের হয়ে আসছে। যখন পাটা বের হয়ে আসে তখন আমরা একটু পিনিং করে আমরা লেগটা বের করে ফেলবো। আমি তোমাদেরকে এটা একদম ইয়েতে এই যে বডির সাথে সুন্দর করে ছবি ইয়ে করে দেখাবো যখন আমাদের দেখা হয় তখন। এরপরে আমরা যেটা করবো যে যখন আপ টু আম্বিলিকাস পর্যন্ত আমরা কিচ্ছু করছি না, যখন আম্বিলিকাস পর্যন্ত ডেলিভারি হয়ে যাবে তার মানে আমরা কোনো পুল করবো না, কোনো পুশ করবো না, নাথিং। যখন আম্বিলিকাস পর্যন্ত চলে আসবে তখন আমরা বডিটাকে একটু রোটেট করে আমরা বডিটাকে র্যাপ করে দিব উইথ এ পিস অফ ক্লোথ। এটা দুইটা কারণ, একটা হচ্ছে হলো যে আমি যখন ধরবো ইন দ্যাট কেস আই ক্যান টেক এ গ্রিপ ভেরি নাইসলি। সেকেন্ডলি হচ্ছে হলো যে বেবি whenever রিমেন আউটসাইড আর রেস্ট অফ দ্য বেবি ইজ ইনসাইড। সো ইনসাইড এর বেবিটা কেমন থাকবে? ওয়ার্ম থাকবে। আউটসাইড দ্য বেবি কেমন থাকবে? কোল্ড থাকবে। সো whenever the cord is cold, in that case there is a chance of the spasm, এবং কর্ডে যখন স্পাজম হবে তাহলে কি হবে? তার সার্কুলেশন উইল বি ডিস্টার্ব এন্ড আলটিমেটলি ফিটাল ডিস্ট্রেস, আলটিমেটলি ফিটাল ডেথ। সো এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করছি? আম্বিলিকাসটাকে একটা সাইডে নাড়িয়ে দিচ্ছি, দেন আমি র্যাপ করে দিচ্ছি উইথ এ পিস অফ পেপার, ইয়ে দিয়ে ক্লোথ দিয়ে, এবং আলটিমেটলি আমরা ডেলিভারি করছি। যখন আমাদের শোল্ডারটা আসবে আমরা শোল্ডারটা একটা শোল্ডার একটা ধরবো, ধরে আমরা বের করে দেবো, আর একটা শোল্ডার চাপ দিয়ে, মানে তার মানে হলো কি একটা হেডটাকে পুশ করে আমি এন্টার শোল্ডার বের করছি, হেডটাকে আপ করে দিয়ে আবার পোস্টার শোল্ডার বের করছি, এন্ড ফাইনালি আমি পেশেন্ট বাচ্চাটাকে হ্যান্ড করতে দিচ্ছি উইথ দ্য বডিজ ওয়েটের সাথে, হেডটা আস্তে আস্তে প্লেসড হয়ে ডেলিভারি হয়ে আসবে। আমি তখন জাস্ট হ্যান্ডের উপর বাচ্চাটাকে ধরে ডেলিভারি করে ফেলবো। দিস ইজ দ্য স্পন্টেনিয়াস ভেজিনাল ব্রিচ ডেলিভারি। We are just stick as minimum as possible, especially যখন হেডটা আসবে ওই সময়টা আমরা এপিসোডিয়াম দিব, so that there is no chances of the entanglement of the head, সেটা আমরা দেখবো। ক্লিয়ার? Yes, তাহলে আমরা দেখো ডেলিভারি অফ দ্য বাটেক, বাটেক পর্যন্ত ন্যাচারালি হয়ে যাবে। ডেলিভারি অফ দ্য লেগ, দ্য লর অফ দ্য বডি, লেগ যদি ফ্লেক্স থাকে তাহলে স্পন্টেনিয়াস ডেলিভারি হয়ে যাবে। আর যদি লেগ পিস এক্সটেন্ডেড থাকে তাহলে পিনাস মেথড। পিনাস মেথড মানে হচ্ছে হলো পপিলিয়ার ফোসার মধ্যে আমি একটা পুশ করব, পুশ করলে এটা জাস্ট কিকের মতো করে পাটা বের হয়ে চলে আসবে। তারপর ডেলিভারি অফ দ্য শোল্ডার, এই যে আমরা বললাম যে ডান দিকে লফসেট ম্যানোভার, তার মানে আমরা একটু ঘুরিয়ে দিব, এন্টার শোল্ডারটা ঘুরাবো, তারপরে আমরা উল্টা করে পোস্টার শোল্ডারটা ঘুরাবো, এন্ড ফাইনালি ডেলিভারি অফ দ্য হেড। এখানে যে জিনিসটা বলছে বার্ন মার্শাল আমি এরপরেই চলে আসছি, সেটা হচ্ছে হলো অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। যদি আমি সবকিছু করলাম সেটা হলো স্পন্টেনিয়াস ডেলিভারি, যখনই আমি তাকে একটু একটু করে অ্যাসিস্ট করবো সেটাকে বলা হয় কি? অ্যাসিস্টেড ব্রিজ ডেলিভারি। এখন চলে আসি আমরা, তুমি দেখো কি কি হয়। শোল্ডারে আমরা করি দুইটা মেথড, একটা হচ্ছে লফসেট ম্যানোভার, একটা হলো ক্লাসিক্যাল মেথড। আর ডেলিভারি অফ দ্য আফটার কামিং হেড তোমরা এখন দেখো নিচে লেখা আছে বার্ন মার্শাল মেথড। নাম্বার 2 হচ্ছে মেরি কিউস মিলি ভিট মেথড, এটা আরেকটা নাম হলো জ ফ্লেকশন শোল্ডার ট্রাকশন, এন্ড ফাইনালি আসলে হলো ব্রিজ ডেলিভারি অফ আফটার কামিং হেড। সুন্দর করে এই জিনিসটা লিখে রাখো, তোমাদের এই জিনিসটা জানতে চাইবে, একদম এক্স্যাক্টলি এটাই প্রশ্ন থাকে যে ডেলিভারি অফ দ্য শোল্ডার কেমনে হয়, ডেলিভারি অফ দ্য হেড কেমনে হয়, ডেলিভারি অফ দ্য লেগ কেমনে হয়। লেগ হবে পিনাস মেথড, শোল্ডার হবে লফসেট ম্যানোভার, আর ডেলিভারি অফ দ্য হেড হবে বার্ন মার্শাল মেথড, আর জ ফ্লেকশন শোল্ডার ট্রাকশন, আর থার্ডলি হচ্ছে ফরসেস ডেলিভারি অফ আফটার কামিং হেড। এখন আমরা একটা একটা করে ছবি দেখি।
পিনার্স মেথড মানে মেইনলি আমরা কোনটাতে করবো, যদি এক্সটেন্ডেড লেগ থাকে সেক্ষেত্রে আমরা পিনিং করছি হলো লেগকে, করলে আলটিমেটলি কি হবে, সাথে সাথে রিফ্লেক্সলি পাটা একদম লাথির মতো করে বের হয়ে চলে আসবে। আর আরেকটা আমরা যদি করি যে গ্রয়েন যখন ভিজিবল হয়, আমরা অনেক সময় যেটা করি যে গ্রয়েনটাকেও ট্র্যাকশন দিয়ে নিয়ে চলে আসছি। ক্লিয়ার? এটা তোমরা বই থেকে একটু পিনার্স মেথডটা পড়ে নিও, এটা খুব বেশি লাগে না। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য লবসেট ম্যানুভার। দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস ম্যাম। এইটা একটু পড়ো, সুন্দর করে পড়ো লবসেট ম্যানুভারটা কেমন। লবসেট ম্যানুভার হচ্ছে যে the process automatically correct the upward displacement of the arm। তার মানে কি করে, তুমি দেখো লবসেট ম্যানুভারে সবার উপরে যেটা অ্যান্টেরিয়র শোল্ডার, যেটা এটা কিন্তু সিম্পাসি পিউবিস থেকে উপরে আছে। যেহেতু সিম্পাসি পিউবিসের উপরে সেই ডেলিভারি হতে পারে না, সেই জন্য এটাকে 180 ডিগ্রি ঘুরে নিয়ে আসলো, তাহলে পোস্টের শোল্ডারটা অ্যান্টেরিয়র চলে আসলো এন্ড ডেলিভারি হয়ে গেল। এখন পোস্টের শোল্ডারটা অ্যান্টেরিয়র চলে এসে ডেলিভারি হয়ে গেল, অ্যান্টেরিয়রটা পোস্টে চলে গেছে, আবারও 180 ডিগ্রি উল্টা করে আমরা পেঁচাবো, পেঁচালে মানে রোটেট করবো, করলে যেটা কিনা পোস্টেরিয়রটা অ্যান্টেরিয়রটা পোস্টেরিয়রে গিয়েছিল, পোস্টেরিয়র থেকে আবার অ্যান্টেরিয়র চলে আসবে, আলটিমেটলি ডেলিভারি হয়ে যাবে। তার মানে 180 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ, 180 ডিগ্রি হচ্ছে ক্লকওয়াইজ, এই দুই ভাবে আমরা অ্যান্টেরিয়র শোল্ডার এন্ড দ্য পোস্টেরিয়র শোল্ডার বের করে নিয়ে চলে আসে। দিস ইজ কল্ড দ্য লবসেট ম্যানুভার। ঠিক আছে তো? ইয়েস ম্যাম। আমাদের লবসেট ম্যানুভার এটা কিন্তু রিটেন কোশ্চেন আসে, রাইট এ শর্ট নোট অন লবসেট ম্যানুভার, দিস প্রসিডিউরটা কিভাবে আমরা করি। ওকে, আচ্ছা এরপর এই বুঝতে পেরেছো লবসেট ম্যানুভার? জি ম্যাম। আচ্ছা এখন চলে আসি আমরা বার্ন মার্শাল মেথড। বার্ন মার্শাল মেথডটা হচ্ছে আমরা কি করছি যে ইয়েতে আমরা হেড থেকে, এখন আমাদের কি শোল্ডার বের হয়ে আসছে, আমাদের শোল্ডারে আরেকটা বের হওয়ার নাম হচ্ছে ক্লাসিক্যাল মেথড। এটা তোমাদের আসলে এটা অনলাইনে তোমাদের বোঝানো যাবে না, এটা একদম দেখাতে হবে। ইনশাআল্লাহ যখন তোমরা আবার ক্লাসে আসবে আমি দেখিয়ে দেবো। বার্ন মার্শাল মেথডটা হচ্ছে এরকম যে হেডটাকে আমরা পুরো বডিটাকে আমরা আগে ঝুলিয়ে দেবো, তাহলে উইথ দ্য বডিজ ওয়েট হেডটা ফ্লেক্স হতে থাকবে। এখন আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো তুমি সুপ্রাপিভিকেটে প্রেসার দাও, আর আমি পাটাকে ধরে একদম একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে ম্যাটারনাল অ্যাবডোমিনের দিকে পাটাকে উল্টে নিয়ে চলে আসবো। এটার নাম হচ্ছে বার্ন মার্শাল মেথড। তোমরা ছবিটা দেখতে পাচ্ছো? দেখতে জি পাচ্ছো? ম্যাম দেখা যাচ্ছে। জি ম্যাম। ফার্স্ট প্রথম ছবিটা দেখো, বাচ্চাটা হ্যাং করছে এবং আমি পাটাকে ধরছি, ক্লিয়ার? সেকেন্ড ছবিটা দেখো যে আমি বাচ্চাটার ইয়েটাকে পাটাকে উল্টা করে নিয়ে চলে আসছি ম্যাটারনাল অ্যাবডোমিনের দিকে, দেখো টেনে নিয়ে চলে আসছি, মুখটাকে তখন সাফ করে নিলাম এন্ড আমার অ্যাসিস্ট্যান্ট সুপ্রাপিভিক প্রেসার দিতে থাকবে। এবং যখন আমি টোটাল ম্যাটারনাল অ্যাবডোমিন নিয়ে চলে আসলাম তখন ফেসটা কিন্তু সুন্দর বের হয়ে গেছে, দেখতে পাচ্ছো? এই মেথডটার ইয়েস নাম ম্যাম। হলো মেথড। দিস মেথডস নেম ইজ দ্য বার্ন মার্শাল মেথড। একটু ভালো করে দেখো, বুঝো একটু বার্ন মার্শাল মেথডটা। প্রথমটা দেখো হেডটা কেমন হ্যাং করছে, সেকেন্ডটা দেখো যে পাটাকে একদম উঠিয়ে নিয়ে, প্রথমটাকে পাটাকে খালি হোল্ড করলো, সেকেন্ড হলো পাটাকে একদম উল্টিয়ে একদম মায়ের অ্যাবডোমিনের দিকে নিয়ে চলে গেল, থার্ডটা একদম টোটালি অ্যাবডোমিনের দিকে চলে আসলো এবং হেডটা ডেলিভারি হয়ে গেল। ক্লিয়ার? এটা নাম হচ্ছে বার্ন মার্শাল মেথড। এটাও লিখো যে রিটেন কোয়েশ্চেন। লিখেছো? ইয়েস ম্যাম। আচ্ছা এখন আসবো হলো যে জ ফ্লেকশন শোল্ডার ট্রাকশন, যেটা একটা নাম হলো মার্কিউস মিলি ওয়েট মেথড। তুমি দেখো এখানটা কি করে, যে একটা হলো সার্জেন হ্যান্ডের একটা লেফট হ্যান্ড একটা রাইট হ্যান্ড। রাইট হ্যান্ডটা দিয়ে নোজের একদিকে থাকবে হচ্ছে মিডল ফিঙ্গার এন্ড দ্য লিটল রিং ফিঙ্গার, আরেক সাইডে থাকবে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। এটা হচ্ছে ফেসে। এন্ড নেকে হচ্ছে হলো যে জাস্ট নেক অফ দ্য নেকে থাকবে হচ্ছে মিডল ফিঙ্গার, একটা শোল্ডারে থাকছে হলো এটা ইন্ডেক্স ফিঙ্গার, আরেকটা শোল্ডারে থাকছে হলো যে রিং ফিঙ্গার এন্ড দ্য লিটল ফিঙ্গার। তাহলে আমি এটা করছি হলো কি একটা করে আমি হেডটাকে পুশ করছি, মুখটাকে ডাউন করছি, তাহলে জ ফ্লেকশন শোল্ডার ফ্লেকশন এন্ড হোল বডিটা তার হ্যান্ডের উপরে এরকম করে আমি হাত দিয়ে ডেলিভারি করে নিয়ে চলে আসছি। ক্লিয়ার? বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। মানে হচ্ছে আমি লেফট হ্যান্ডে, আমি আবারও বলছি তোমরা লেফট হ্যান্ডটা হাতটা তুলো, একটা ধরো মিডল ফিঙ্গার
একদিকে করো হলো ইন্ডেক্স ফিঙ্গার, আরেকদিকে করো হচ্ছে রিং ফিঙ্গার এন্ড দ্য লিটল ফিঙ্গার। তোমার নেপ অফ দ্য নেকটাকে ধরবে হচ্ছে হলো মিডল ফিঙ্গার দিয়ে, রাইট শোল্ডারটাকে ধরবে তুমি হলো যে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে, লেফট শোল্ডারটা ধরছো লিটল ফিঙ্গার এন্ড দ্য রিং ফিঙ্গার দিয়ে। এটা হচ্ছে হলো ট্র্যাকশন, কাউন্টার ট্র্যাকশন। আর জ ফ্লেকশন আমরা করছি কি দিয়ে? বাচ্চাটার যে নোজ আছে, নোজের একদিকে দিচ্ছি হলো যে ইন্ডেক্স ফিঙ্গার, আদার সাইড হচ্ছে হলো মিডল ফিঙ্গার এন্ড দ্য রিং ফিঙ্গার। তাহলে আমি জটাকে ফ্লেকশন করছি, জোলাটাকে ট্র্যাকশন করছি, করে হেডটাকে বের করে নিয়ে চলে আসছি। এটার নাম হচ্ছে মার্কিউ স্মিলি ওয়েট মেথড। ক্লিয়ার? Yes, ma'am. যদি আমাদের এই দুইটা মেথডের ডেলিভারি না হয়, সেক্ষেত্রে we should deliver the head by using the forceps. তাহলে এই ফরসেপসটা ডেলিভারিটা জাস্ট লাইক দ্য নর্মাল ফরসেপস এর মতোই। এটা অবস্ট্রাটিক্যাল ফরসেপস ইউজ করা হয়। এখানে একটা জিনিস যেটা, সেটা হলো তার বডিটা অ্যাসিস্ট্যান্ট ধরে টেনে উপর দিকে তুলে রাখে, অ্যান্ড সার্জন দুইটা আগে লেফট ব্লেড দেন দ্য রাইট ব্লেড দুটো অ্যাপ্লাই করে, দেন দুটোকে লক করে তারপর ট্র্যাকশন ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, ডাউনওয়ার্ডস, আপওয়ার্ডস এন্ড ফরওয়ার্ডস, এই তিনটা দিয়ে আলটিমেটলি ডেলিভারি করে চলে আসে। এই শেষ। তাহলে ফাইনালি আমরা দেখো ম্যানেজমেন্টে সুন্দর করে আমরা বলি, আফটার 36 উইকস আমরা এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন করছি, আর একটা হতে পারে স্পন্টেনিয়াস ভার্সন। স্পন্টেনিয়াস ভার্সন যদি হয় তাহলে তো আমরা ওয়েট করতেই থাকবো, আর যদি এক্সটার্নাল ক্যাফালিক ভার্সনটা যদি আনসাকসেসফুল হয় আমরা 38 উইক পর্যন্ত ওয়েট করছি। ওয়েট করার পরে দুই রকম হতে পারে, একটা হতে পারে অটো ভার্সন হয়ে গেছে, তাহলে যদি দেখি যে এভরিথিং ইজ ফাইন তাহলে ভ্যাজিনাল ব্রিজ ডেলিভারি করবো। আর যদি দেখি যে এই যে কন্ডিশন ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট এন্ড ইজ নট সুইটেবল, সেই ক্ষেত্রে আমরা সিজারিয়ান সেকশন করবো। তাহলে সিজারিয়ান সেকশনে ইন্ডিকেশন থাকবে, একটা হলো যদি এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন ফেইল হয় এন্ড দ্য ইউটারাস কন্ডিশন ইজ নট ফেভারেবল, সেক্ষেত্রে সিজারিয়ান সেকশন করতে পারি, অথবা ভ্যাজিনাল ডেলিভারি করতে গিয়ে যদি আমরা ফেল করি সেখানে আমরা সিজারিয়ান সেকশন করতে পারি। এখন তুমি চলে আসো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ দ্য সিজারিয়ান সেকশন in case of the breach? It is very important question. What are the indication of the cesarean section in case of the breach? দেখতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। এখানে একদম যদি বেবি ওয়েট যদি মোর দেন 3.5 থাকে, যদি পেলভিস ইনএডিকুয়েট থাকে, বাচ্চাদের যদি প্রিডাম থাকে, ফ্লেক্সড অথবা ফুটলিং ব্রিচ, যদি বললাম না যে সবচেয়ে মানে ওয়ার্স্ট যেটা ব্রিচ এটাকে বলা হয় ফুটলিং ব্রিচ হলে আমরা করবো। এন্ড যদি হেডটা হাইপার এক্সটেন্ডেড থাকে সেখানে আমরা করতে পারবো না। তার যদি প্রিভিয়াস অবস্টেট্রিক্যাল হিস্ট্রি যদি খারাপ থাকে তাও আমরা করবো না। যদি তার কোনো কারণে সিভিয়ার পিডিয়াট্রিশিয়া, ডায়াবেটিস, অ্যানিমিয়া, আইজিআর, তারপরে হলো কার্ডিয়াক ডিজিজ বা প্রিভিয়াস সিজারিয়ান সেকশন থাকে তাহলে আমরা করবো না। তাহলে এইটাকে যদি আমরা বলি ইন্ডিকেশন অফ দ্য সিজারিয়ান সেকশন, ওইটা অন দ্য আদার ওয়ে এইভাবে বলতে পারি, হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ দ্য ভ্যাজিনাল ডেলিভারি ইন কেস অফ দ্য ব্রিচ। বুঝতে পেরেছো? ঠিক আছে? Yes ma'am. Yes ma'am. এখন যদি আমরা উল্টো করে বলি, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ দ্য ভ্যাজিনাল ডেলিভারি অথবা হোয়াট আর দ্য ফেভারেবল পজিশন, তাহলে আমরা বলি বাচ্চার ওয়েট যখন লেস দেন 35 হয়, 3.5 কেজি হয়, পেলভিস স্মল পেলভিসের জায়গায় লিখবো যে পেলভিস ইজ এডিকুয়েট, প্রিটার্মের বাচ্চার বেলায় লিখবো যে চার্ম বেবি, ফুটলিং এর বেলায় না বলে আমরা বলবো যে কটলিং ব্রিজ, হাইপার এক্সটেন্ডেড হেড না হয়ে বলবো যে ফ্লেক্সড হেড, পুয়ার অবস্ট্রিক্যাল হিস্ট্রি না বলে যদি প্রিভিয়াস গুড অবস্ট্রিক্যাল হিস্ট্রি, যদি কমপ্লিকেটেড যে জিনিসগুলো যে এইসব জিনিসগুলো কোনোটাই যদি না থাকে, জাস্ট অপোজিট হলে আমরা বলবো যে প্রিরিকুইজিট ফর দ্য ভ্যাজিনাল ব্রিচ ডেলিভারি। ক্লিয়ার? মনে থাকবে? Yes ma'am. তাহলে মোটামুটি ব্রিচ হয়ে গেল। এখন ফাইনালি আসলে ব্রিচ এক্সট্রাক্ট ডেলিভারি হয়ে যাওয়ার পরে সেকেন্ড টুইট আমরা রাপচার মেমব্রেন করে দেই, করে আমরা ব্রিচ এক্সট্রাকশন করে ফেলি। সেকেন্ডলি হতে পারে ইফ ইট ইজ দ্য ইন্টারভিউ ফিটাল ডেথ, সেক্ষেত্রে আমরা ব্রিচ এক্সট্রাকশন করি। এন্ড থার্ডলি যদি সিজারিয়ান সেকশন করি তখন ডেলিভারি যেতে হয়, সেটা ব্রিচ এক্সট্রাকশন। সো দিস আর দ্য থ্রি ইন্ডিকেশন অফ দ্য ব্রিচ এক্সট্রাকশন। ক্লিয়ার? Yes ma'am. তাহলে ব্রিচ নিয়ে আর কারো কি কোনো কোয়েরি আছে কিনা? কোনো কোয়েরি আছে? No ma'am. ফ্যান্টাস্টিক। এখন চলে আসবো আমরা ফেস থেকে খুব বেশি পড়ার দরকার নাই, আমরা এখানে একটু ইয়েটা দিয়ে দিই। ফেস প্রেজেন্টেশনে
আমাদের কি কি জাস্ট এই পেজটা একটু দেখে নাও, তাহলে বুঝে যাবা। কখন আমরা ফেজ বলবো, যখন হেডটা হাইপার এক্সটেন্ডেড থাকে এবং প্রেজেন্টেরটা যেটা হলো ডিনোমিনেটর থাকবে মেইনটা, এবং ব্রিজটা এটা হলো ফেস হচ্ছে ইন বিটুইন গ্ল্যাভেল এন্ড দ্য চিন, এই জায়গাটাকে বলা হয় যে এই ব্রিজ ফেস। আর যদি বলে প্রেজেন্টিং ডায়ামিটার কি, তুমি বলবো সাবমেন্টিভ ডেকমেটিক হুইচ ইজ 9.5 সেন্টিমিটার। ঠিক এই কটা পয়েন্ট তুমি মুখস্থ করে ফেলো, এটা কিন্তু এমসিকিউ তে লাগবে। ক্লিয়ার? Yes, ma'am. ইটিওলজি সব আমি তোমাদের একটা জিনিস শিখিয়ে দিই, যত মেল প্রেজেন্টেশন আছে সব ইটিওলজি সেম। সবগুলোই দেখবো যে মাল্টিপল প্রেগন্যান্সি, সবগুলোতে দেখবো যে সিপিটি কন্ট্রাক্টিভ প্রেগন্যান্সি, সবগুলোতে দেখবো যে ফ্ল্যাট প্রেগন্যান্সি, সবগুলোতে দেখবো যে কনজেনিটাল ম্যালফরমেশন। হ্যাঁ, তারপরে এখানে তুমি যদি বলা হয় নেম ওয়ান কনজেনিটাল ম্যালফরমেশন, তুমি বলবে অ্যানোটোমি। মনে থাকবে তো? Yes, ma'am. তারপরে তুমি মনে জি, করো ma'am। যে এক্সটেনশন হওয়ার কারণ দুইটা হতে পারে, একটা হতে পারে যে যদি নেকেড টিউমার থাকে যেমন কনজেনিটাল গয়টা, আর উল্টা দিকে হতে পারে যে তার যদি পিছনের যে মাসকুলোস্কেলেটাল যে অ্যাবডোমিনাল যদি থাকে সেক্ষেত্রে এই জিনিসটা হতে পারে, যেরকম স্পাজম যদি থাকে তাহলে হতে পারে। সো এইটুক জায়গা থেকে কিন্তু এমসিকিউ আসে। এই যে এই পেজটা তোমরা ছবি তুলে নাও, এই পেজটা কিন্তু তোমাদের অনেক এমসিকিউ আসে। ক্লিয়ার? Yes, ma'am. স্ক্রিনশট নিয়ে নয় পেজটা। জি বুঝেছো? ma'am. ওকে। জি ma'am. জি ম্যাম, নিচ্ছি ম্যাম। এরপরে তুমি ফেস প্রেজেন্টেশন কজ আমরা তো অলরেডি বলে ফেলেছি। ডায়াগনোসিসটা দেখো একদম আমি যেভাবে তোমাদের বলেছি। আর অ্যাবডোমেন করলে এরকম ফ্ল্যাট, তুমি প্রথম উপরের ছবিটা দেখো, আমরা কি দেখবো যে একটা মাঝখানে সালকাস দেখতে পাবো, যে মাথা এবং বডির মাঝখানে একটা সালকাস দেখতে পাবো, কারণ এটা এক্সটেন্ড করে আছে। আর নিচে দেখো পিভি যখন আমরা করি তখন আমরা দেখবো যে একটা হলো যে আমরা অ্যালভিওলার প্রসেস দেখতে পাবো, আর নোজটাকে দেখতে পাবো, আর দুটো অরবিট পাবো। অনেক সময় পিভি করতে গিয়ে যে তার আইয়ে ইনজুরি হয়ে যায়। ক্লিয়ার? অ্যাবডোমেনে হলো গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাও স্ক্রিনশট নিয়ে নাও। নিয়েছো? জি ma'am. এগুলো আছে, আমি আগে খেয়াল করিনি, আগে বলা উচিত ছিল। সবগুলো স্ক্রিনশট নিতে পারলে তোমাদের জন্য সুবিধা ছিল। ডায়াগনোসিস এটাও নাও স্ক্রিনশট। ওকে? জি ma'am. জি ma'am. আচ্ছা, তাহলে এটা দুই রকম হতে পারে, একটা হলো মেন্টো এন্টেরিয়র, একটা হলো মেন্টো পোস্টেরিয়র। যদি তার মেন্টামটা তার মানে চিনটা যদি এন্টেরিয়র থাকে তাহলে বলা হয় মেন্টো এন্টেরিয়র, হুইচ ইজ ভেরি গুড, এবং এটা আউটকাম ইজ অনেক ভালো। আর যদি এটা পিছন দিকে চলে যায় তাহলে হয়ে যাবে মেন্টো পোস্টেরিয়র। মেন্টো পোস্টেরিয়র হয়ে গেলে সবসময় কি হয়, অবস্ট্রাক্টেড লেবার হবে এবং দেয়ার যে চান্সেস হতে রাপচার ইউটেরাস অ্যাজ ওয়েল। সো সেখানে সিজারিয়ান সেকশন 100%। যদি মেন্টো এন্টেরিয়র হয় তাহলে ফেস টু পিভিএস ডেলিভারি হবে। তোমাদের এই প্রশ্নটা এতটুকুই জিজ্ঞেস করে যে তোমাকে হোয়াট আর দ্য টাইপ অফ দ্য ফেস প্রেজেন্টেশন, তুমি বলবো যে মেন্টো এন্টেরিয়র, মেন্টো পোস্টেরিয়র। তোমাকে জিজ্ঞেস করবে কোনটা ভালো, তুমি বলবো যে মেন্টো এন্টেরিয়র। ওয়াই? যে if uterus contraction is good, everything is fine, in that case there is a chances of the face to pelvis delivery. But it is the posterior, in that case baby cannot deliver and ultimately it will be ended up with the obstructed labor and ultimately ruptured uterus. So vento posterior is the worst. Clear? Yes ma'am. Complication তো আমরা বললাম যে prolonged labor, obstructed labor সবই হতে পারে। আর if it is the vento posterior, the only indication is the cesarean section. Again there is no chances of the vaginal delivery. কেন? সে যখন ডাউনওয়ার্ডস নামলো, তারপরে ইন্টারনাল রোটেশন করে সে সেক্টামের ভিতরে ঢুকে যাবে, সে আর বেরোতে পারবে না। সো এটা কোনো মতেই ডেলিভারি হওয়া সম্ভব না। এখন আসলে ম্যানেজমেন্ট অফ দ্য মেন্টো এন্টেরিয়র, এটা আবার স্ক্রিনশট নাও। নিয়েছো? জি ma'am. নিয়েছি ma'am. সার্ভিস যদি ফুললি ডাইলেটেড না হয় তাহলে আমরা অগমেন্টেশন করবো। সার্ভিস যদি ডাইলেটেড থাকে সেক্ষেত্রে আমরা অ্যালাউ করবো। আমরা জানি যে প্রলং লেবার হয়, জিজ্ঞেস করবে যে কেন প্রলং লেবার হয়, তুমি বলবে যে যেহেতু ফেসটা হচ্ছে সফট এন্ড ইরেগুলার স্ট্রাকচার, ultimately the causes the prolonged labor. Prolonged labor হয় আমরা augmentation of the labor আমরা করবো, and whenever necessary that is আমরা face to previous face delivery আমরা করতে পারি, forcible delivery করতে পারি। আর যদি দেখি যে things are not in the right way, in that case cesarean section আমরা করবো। Clear? Yes ma'am.
ব্রাউ প্রেজেন্টেশন এখানে ছবিটা দেখো, বেশি পড়াবো না, ছবিটা দেখো, দেখেছো? Yes, ma'am. এখন দেখো ব্রাউ এর দেখো মেন টু ভার্টিক্যাল, দেখেছো মেন টু ভার্টিক্যাল কাকে বলে? Yes, ma'am. মেন্টাম থেকে ভার্টিক্যাল, তার মানে চিন থেকে একদম ইয়ে পর্যন্ত, ভার্টেক্স পর্যন্ত। মেন টু ভার্টিক্যাল, দ্য ডায়ামিটার ইজ 14 সেন্টিমিটার। আমরা জানি পেলভিসের কোনো ডায়ামিটারই কিন্তু 40 সেন্টিমিটার না, 13, 12 and 11, and this is why ও এনগেজই হতে পারবে না, ডেলিভারি তো কোনো কথাই না। সো whenever it is breached, ব্রাউ যদি পারসিস্টেন্ট ব্রাউ থাকে তাহলে অনলি ইন্ডিকেশন ইজ দ্য সিজারিয়ান সেকশন। ব্রাউ যদি তার অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে দুটো জিনিস হতে পারে, একটা হলো ফ্লেকশন হয়ে ফেস হয়ে যেতে পারে, এক্সটেনশন হয়ে ফেস হয়ে যেতে পারে, আর ফ্লেকশন হয়ে কেফালিক হয়ে যেতে পারে, এন্ড দ্য পেট উইল বি জাস্ট লাইক দ্য ফেস অথবা কেফালিক। ক্লিয়ার? Yes, ma'am. আর দুইটা পিকচার খালি নাও, আর বেশি পড়াবোই না, পড়াতে গেলে তোমাদের আর মাথায় থাকবে না, কিন্তু পিকচারগুলো একটু দেখে নাও। শোল্ডার প্রেজেন্টেশন, এটা আরেকটা নাম বলা হয় ট্রাম্বাস লাইন। যখনই তুমি বলবা ট্রাম্বাস লাইন অথবা ট্রাম্বাস লাইনে যখন অবলিক হয়ে যাবে তাহলে বলা হয় অবলিক লাইন। সেক্ষেত্রে তুমি কিভাবে ডায়াগনোসিস করবে? দেখো বডির একদিকে থাকবে হচ্ছে হলো অক্সিপুট, আরেকদিকে থাকছে হলো তারপরে হেড, আরেকদিকে থাকছে হলো বাটেক। তাহলে ফান্ডাসে দেখো এমটি, পেলভিসে দেখো এমটি, এই যদি হয় তাহলে ডায়াগনোসিস হচ্ছে হলো ট্রাম্বাস লাইন। এন্ড আমাদের ফিটাল হার্টটা থাকবে হচ্ছে অ্যারাউন্ড দ্য আমবিলিকাস। তোমাকে জিজ্ঞেস করবে যে যদি এই ট্রাম্বাস লাই হয় তাহলে প্রেজেন্টেশন কি হয়? ভেরি কমনলি জিজ্ঞেস করে যে ইফ দ্য লাই ইজ ট্রাম্বাস what will be the presentation? Answer will be কি presentation? Shoulder কি presentation, presentation? ma'am. ভেরি গুড, শোল্ডার প্রেজেন্টেশন। তাহলে আমরা অ্যাবডোমেনের ডায়াগনোসিস করব, এই পিভি করলে আমরা শোল্ডারটা দেখতে পাবো, তাহলে আমরা বুঝবো যে এটা শোল্ডার প্রেজেন্টেশন। সো এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এই, যখনই থাকবে ট্রাম্বাস লাইন সেক্ষেত্রে যদি মেমব্রেন রাপচার হয়ে যায় সেক্ষেত্রে কি দুইটা জিনিস হতে পারে, একটা হতে পারে যে কট প্রলাপস, একটা হতে পারে হ্যান্ড প্রলাপস। লিখে রাখো, খুব জিজ্ঞেস করেন যে হোয়াট মাইট বি দ্য পসিবল অথবা ডেঞ্জার কমপ্লিকেশন অফ দ্য ট্রাম্বাস লাইন, তুমি বলবা যে একটা হলো কট প্রলাপস, একটা হলো হ্যান্ড প্রলাপস। এন্ড দিস ইজ ওয়াই এটা আবার ইয়ে থাকে এই যে কি বলে ডরসাল, এটার ইয়ে থাকে হলো ভার্টিব্রা, সেই জন্য বলা হয় ডরসো ইন্টেরিয়র, ডরসো পোস্টেরিয়র, ডরসো সুপিরিয়র, ডরসো ইনফেরিয়র। ইফ ইট ইজ দ্য ডরসো সুপিরিয়র, ইট ইজ দ্য ওয়ার্স, যেখানে কিনা ইয়েটা অ্যাবডোমেনটা থাকবে নিচে এবং রাপচার মেমব্রেন হয়ে গেলে কটটা বের হয়ে চলে আসবে। সো আমরা জানি যে ইয়ের ট্রাম্বাস লাইন আবারও প্রেজেন্ট ইয়েটা হলো পেট হচ্ছে দুই রকম, একটা হলো ফেভারেবল, একটা হলো আনফেভারেবল। ফেভারেবল প্রেজেন্টেশনটা হলো যে আমি আরেকবার তোমাদেরকে বলেছিলাম, এটা স্পন্টেনিয়াস ভার্সন হয়ে যেতে পারে, স্পন্টেনিয়াস রেকটিফিকেশন হতে পারে, তারপরে স্পন্টেনিয়াস ইভালুয়েশন হতে পারে, আর স্পন্টেনিয়াস এক্সপ্রেশন হতে পারে। যদি বি পর বি তার মানে ভার্সন হয়ে ব্রিজ প্রেজেন্টেশন হয়ে যায়, রেকটিফাইড হয়ে ক্যাফালিক হয়ে যায়, আর স্পন্টেনিয়াস ইভালুয়েশন মানে হলো কি যে মাথাটা উঁচা করে সে বের হয়ে চলে আসে, আর এক্সপালশন মানে হলো হাত পা সব মিলে এক্সপালশন হয়ে চলে আসে। তোমরা প্লিজ একটু ট্রাম্বাস লাইনটা বই থেকে দেখে নাও, সুন্দর করে পড়ে ফেলতে পারবে। এটা হচ্ছে ফেভারেবল পজিশন। আনফেভারেবল হলো যদি বেবি সাইজ বড় হয়, অ্যামনিওটিক ফ্লুইড যদি কম থাকে অথবা অ্যামনিওটিক ফ্লুইড যদি রাপচার হয়ে যায় সেক্ষেত্রে শোল্ডার প্রেজেন্টেশন হয়ে হ্যান্ড প্রলাপস হয়ে চলে আসতে পারে। হ্যান্ড প্রলাপস হয়ে যাওয়ার পরে প্রলং লেবার, অস্ট্রেটিক লেবার হয়ে আলটিমেটলি রাপচার ইউটেরাস হয়ে যায়। সো দিস ইজ দ্য আনফেভারেবল সিচুয়েশন। তোমরা প্লিজ তাই একটু দেখে নিও, এটা কিন্তু তোমাদের বই এর পরীক্ষায় আসে। ওকে, মনে থাকবে? Yes, ma'am. ফাইনালি একটা ছবি খালি দেখো, এখানে আমি আর কিচ্ছু পড়াবো না, খালি ছবিটা দেখো। কম্পাউন্ড প্রেজেন্টেশন যদি একটা থেকে বেশি প্রেজেন্টেশন থাকে তাহলে বলে কম্পাউন্ড। তুমি দেখো হাতের সাথে মাথা, এটাও কম্পাউন্ড। অনেক সময় ব্রিচের সাথে মাথা, এটাও কম্পাউন্ড। অনেক সময় ব্রিচের সাথে কট, এটাও কম্পাউন্ড। সো আদার মোর দেন ওয়ান প্রেজেন্টেশন যদি থাকে এটাকে বলা হয় কম্পাউন্ড প্রেজেন্টেশন। এটা ম্যানেজমেন্ট তোমাদের লাগবে না। তাইলে আমরা একটু সাম আপ করে ফেলি। ব্রিচ যদি হয়, একটা ডেলিভারি হতে পারে ভ্যাজিনাল ডেলিভারি, একটা হতে পারে এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন, একটা হতে পারে সিজারিয়ান সেকশন। যদি ফেস হয় তাহলে ভেস্ট হতে পারে, যদি ভেন্টো ইন্টেরিয়র হয় তাহলে ভ্যাজিনাল ডেলিভারি হতে পারে, যদি ভেন্টো পোস্টেরিয়র হয় তাহলে অবশ্যই সিজারিয়ান সেকশন। ব্রাউ যদি হয় দেয়ার ইজ নো চান্সেস অফ দ্য ভ্যাজিনাল ডেলিভারি, অলওয়েজ সিজারিয়ান সেকশন।
শোল্ডার যদি হয় there is no chance of the vaginal delivery, always cesarean section. যদি কম্পাউন্ড প্রেজেন্টেশন হয় তাহলে রিপ্লেসমেন্ট অফ দ্য কম্পাউন্ড প্রেজেন্টেশন করে হয়তো ভেজানাল হতে পারে, আদার দ্যান সিজারিয়ান সেকশন। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। আমাদের মোটামুটি ম্যাল প্রেজেন্টেশন ম্যাল পজিশন সব কভার হয়ে গেছে আজকে। ওকে, Yes, ঠিক আছে। ma'am. Yes, ma'am. আমরা যদি জানি না লকডাউনটা আর কয়দিন থাকবে আমি জানি না, যদি লকডাউনটা এরকম কন্টিনিউ হতেই থাকে সেক্ষেত্রে আমি যেটা করবো অ্যাকচুয়ালি হসপিটালে তোমাদের ইয়েটা মানে বডি নিয়ে পড়ানো খুব ডিফিকাল্ট, বিকজ আমরা ডাবল মাস্ক পরা থাকি, মুখে শিল্ড দেওয়া থাকে, সেই পর্যায়ে কথাগুলো বোঝা যায় না। আমি যার জন্য আসলে হাসপাতালে তোমাদের পড়াতে পছন্দ করি না, কারণ তোমাদেরকে পড়ানোই যায় না, বিকজ আমি ফুললি কভার্ড উইথ সো মেনি লেয়ার্স। তো অলওয়েজ আমি বাসায় পড়াতে পছন্দ করি। তো সেক্ষেত্রে তোমাদের পড়াগুলো হতে থাকুক। যদি তোমরা মনে করো কোনো টাইম এক্সট্রা লাগবে, আমি তাহলে বডি তারপর হাফ বডি অ্যান্ড স্পেসিমেন সব নিয়ে চলে আসবো, এবং তখন আমি তোমাকে ল্যাপটপে করে একদম সুন্দর করে একেবারে ভালো করে সব জিনিসটা একেবারে দেখিয়ে দেবো। তো টেক ইউর টাইম, তোমরা পড়াশোনা করো। যে তোমরা আপনি ভালো আছো তো? জি ম্যাম। টুডে দেয়ার ইজ এ স্যাড স্টোরি, শুনেছো কিনা জানি না, বোধহয় একেএমসি 4 যে আমাদের ডক্টর সানি নাম শুনেছো? জি ম্যাম। সানির ফাদার ডাইড ফ্রম কোভিড, শুনতে পেরেছো? জি ম্যাম। জানো তোমরা পেয়েছিলে? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। সানি অলসো অ্যাটাক ফ্রম ওরও হাই ফিভার, ওর ওয়াইফেরও ফিভার। তো তোমরা সবাই প্রে করবা ওদের জন্য। ওর সানির তো মা মারা গেছে আরো আগে, সানির একটা মাত্র বোন ছিল, সেও মারা গেছে, আর একটা ভাই আছে, সে আবার হলো হ্যান্ডিক্যাপ। সো হি ইজ অল দ্য ওয়ে অ্যালোন ইন দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে তার নিজেরও কোভিড হয়েছে, সো ফার আই বিলিভ, কারণ ওর হাই ফিভার, ওকে টেস্ট করতে দিয়েছে, ওর লাংসে লেশন আছে, এন্ড ওর ওয়াইফও সিক। তো তোমরা সবাই তার জন্য প্রে করবা, ঠিক আছে? তোমাদেরই বড় ভাই, তোমাদেরই বড় আপু, হ্যাঁ ঠিক আছে? জি আর ম্যাম। তোমরা একেবারেই বাইরে যাবে না, যদি কোনো কারণে বাইরে যেতে হয় শুড বি উইথ ডাবল মাস্ক, সার্জিক্যাল মাস্ক ডাবল মাস্ক করবে, হ্যান্ডে গ্লাভস করবে, এবং বাইরে যাওয়ার সময় হাত ধুয়ে যাবে, ঢোকার সময় হাত ধুবে, আর অলওয়েজ ক্যারি দ্য হ্যান্ড স্যানিটাইজার। ওকে, ইয়েস ম্যাম। স্টে বেস্ট, তোমরা সবাই ভালো থেকো, ঠিক আছে বাবা? অল দ্য বেস্ট। তোমাদের কি থ্যাংক ইউ ম্যাম। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? না ম্যাম। ওকে, তাহলে আজকে অল দ্য বেস্ট, এখানে শেষ হয়ে গেল আজকে। তাহলে আমাদের আবার ইনশাআল্লাহ দেখা হবে কালকে। তো তোমাদের মাসুদা ম্যাডামের সাথে ক্লাস, তাই না? জি ম্যাম। ওকে, তো তাহলে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ভালো থেকো বাবা, দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, বাই। Thank you, ma'am. বাই। Bye, ma'am. আচ্ছা, আল্লাহ হাফেজ।